ইশতিয়াক রুমের সোফায় আরাম করে বসে মনোযোগ দিয়ে পরীক্ষার্থীদের খাতা দেখছিল। ঠিক তখনই রুমে ঢুকলো নিঝুম। এতক্ষণ সে নিচে শাশুড়ির কাছে ছিল। রুমে ঢুকে ইশতিয়াকের দিকে এক পলকও না তাকিয়ে কোনো কথা না বলে সে সোজা গিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। ইশতিয়াক নিজের চশমাটা এক হাত দিয়ে নামিয়ে বেশ গভীর ও কৌতূহলী দৃষ্টিতে নিঝুমের দিকে তাকালো। এই মেয়েটা সেই বাপের বাড়ি থেকে আসার পর কেমন যেন বদলে গেছে। তার সাথে ঠিকঠাক ভাবে কথা বলছে না, কোনো কিছু জিজ্ঞেস করলে সর্বোচ্চ একটা না অথবা হুম বলেই নিজের মুখটা বাংলা পাঁচের মতো বানিয়ে রাখছে। প্রথমে ইশতিয়াক ভেবেছিল নিজের পরিবারকে ছেড়ে এই বাড়িতে আসার কারণে হয়তো নিঝুমের মন খারাপ। যদিও তার মন ভালো করতে শ্বশুর বাড়ি থেকে তার ছোট ভাই রাফিও সাথে এসেছিল। গত 6টা দিন রাফি এই বাড়িতেই দিদির সাথে ছিল, যার কারণে ইশতিয়াক বেচারা নিজের বিবাহিত বউয়ের ধারে কাছেও ঘেঁষতে পারেনি। রাতেও নিঝুম আর রাফি এই রুমেই ঘুমিয়েছে, আর বেচারা ইশতিয়াককে কাচুমাচু হয়ে গেস্ট রুমে একা একা শুতে হয়েছে। আজ সকালেই রাফি বিদায় নিয়ে চলে গেছে, অথচ নিঝুমের মুখে ওই মেঘলা ভাবটা এখনো কাটলো না। ইশতিয়াক একটা হালকা গলা খাকারি দিয়ে বলল, উম, নিজুম, এক গ্লাস পানি দিবে প্লিজ? গলাটা বড্ড শুকিয়ে গেছে। নিঝুম কোনো কথা না বলে বিছানা থেকে উঠল। একদম নিষ্প্রহ মুখে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ইশতিয়াকের সামনে টেবিলে ধপ করে রেখে আবারও চলে আসতে নিল। ইশতিয়াক পানিটা না ছুঁয়ে পুনরায় বলল, খাতা দেখছি তো। পানির গ্লাসটা একটু কষ্ট করে হাতে তুলে দিলে ভালো হতো না বউ? নিঝুম কোনো টু শব্দ না করে যান্ত্রিকভাবে গ্লাসটা তুলে ইশতিয়াকের হাতের কাছে বাড়িয়ে দিল। ইশতিয়াকের কপালে এবার যেন এক মস্ত বড় আকাশ ভাঙা বজ্রপাত হলো। এই দুষ্ট মেয়েটা আসলে হলোটা কি? যে মেয়ে সারাদিন পুরো বাড়ি মাথায় তুলে দুষ্টুমি করে বেড়ায়, সে আচমকা এত শান্ত আর গম্ভীর হয়ে গেল কেন? নিঝুম গ্লাসটা দিয়ে যেই না চলে যেতে চাইলো, ইশতিয়াক ঝট করে তার হাতটা খপ করে ধরে ফেলল। সে পানির গ্লাসটা পাশে রেখে অত্যন্ত নরম গলায় বলল, কি হয়েছে নিজুম? মন খারাপ? তোমার এই বরকে খুলে বলো তো। নিঝুম এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিছু হয়নি। কিন্তু ইশতিয়াক তাকে সে সুযোগ দিল না। সে হাত ধরে এক হালকা টান মেরে নিঝুমকে সোজা নিজের চওড়া কোলের ওপর এনে ফেললো। আচমকা ইশতিয়াকের কোলের ওপর আছড়ে পড়ায় নিঝুম এক মুহূর্তের জন্য আঁতকে উঠে ইশতিয়াকের টি শার্টের কলারটা 2 হাত দিয়ে শক্ত মুঠোয় আঁকড়ে ধরলো। তাদের চোখাচোখি হতেই নিঝুম আবারও রাগ দেখিয়ে কোল থেকে উঠে যাওয়ার চেষ্টা করলো। ইশতিয়াক নিঝুমের কোমরে নিজের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ওর মুখের একদম কাছে গিয়ে বলল, এইবার বলো, কি হয়েছে? নিঝুম মুখটা অন্যদিকে ঘুরিয়ে জেদ ধরে বলল, বললাম তো কিছু হয়নি। নিঝুম আবারও কোলের ওপর থেকে উঠে চলে যেতে নিলে ইশতিয়াক নিজের হাতের বাঁধনটা আরো চওড়া ও শক্ত করে জড়িয়ে ধরে বলল। হুম, যেতে দিচ্ছি না। ইশতিয়াক নিজের কোমরটা 2 হাত দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে রাখলো। নিঝুম চোখ রাঙিয়ে বলল, ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরেনি নিজুম পাখি। ইশতিয়াক নিঝুমের গালটা আলতো ছুঁয়ে বলল, আমার উপর কোনো কারণে রাগ করে আছো? আমি কি কোনো ভুল করেছি? তাহলে আমাকে বলো, আমি নিজেকে শুধরে নেব। কিন্তু এভাবে মুখ বুজে অভিমান করে থাকলে যে আমার বুকের ভেতর কেমন করে, তা তুমি বুঝো না? নিঝুম এবার ইশতিয়াকের চোখের দিকে শটান তাকে খুব উগরে দিয়ে বলল। ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। ইশতিয়াক এবার একটু থতমত খেয়ে গেল। সে মনে মনে হিসাব মেলাতে লাগলো, ব্যাপার কি? নিঝুমের কথা শুনে মনে হচ্ছে কোনো মারাত্মক সাংঘাতিক কিছু ঘটে গেছে, অথচ তার নিজের জানা মতে সে এমন কোনো অপরাধ করেনি যার জন্য বউ এইভাবে সাত মন রাগ নিয়ে বসে থাকবে। সে নিঝুমের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, এইভাবে বলছো কেন? সত্যি করে বলো তো, আমি কি করেছি? নিঝুম এবার সোজা ইশতিয়াকের চোখের দিকে তাকালো। তার চোখ দুটো দিয়ে যেন এক নিমেষে আগুনের ফুলকি বের হতে চাইলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অনু আমার চেয়ে বয়সে ছোট, অথচ তার পেটে অলরেডি বাচ্চা চলে এসেছে। আর আমার, এরপর যখন অনু আমার সামনে আসবে, ও তখন নিজের ভ্রু নাচিয়ে নাচিয়ে আমাকে টিজ করে বলবে, দেখো নিজুম আপু, আমি কত সুপার ফাস্ট, আর তুমি ওই খিটখিটে ইশতিয়াক সারের মতো টু মাচ স্লো। ভাবুন তো, আমার জন্য ওটা ঠিক কতটা লজ্জাজনক একটা ব্যাপার হবে। নিঝুমের মুখের এই আজব ও অভাবনীয় নালিশ শুনে ইশতিয়াক বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে হাঁ হয়ে গেল। হায় আল্লাহ, এই মেয়ে গত কয়েকদিন ধরে এই একটা কারণে মুখ পুড়িয়ে তার উপর অভিমান করে বসে আছে। অনু আগে প্রেগনেন্ট হয়েছে বলে ওনার হিংসা হচ্ছে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না ইশতিয়াক। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে দিয়েই বলল, তুমি তুমি শুধু এই কারণে আমার সাথে কথা বলা বন্ধ করে রেখেছো?
আরে বোকা মেয়ে, ওদের বিয়ে তো আমাদের অনেক আগেই হয়েছে। নিঝুম ইস্তিয়াকের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, সেটাই তো আমার মস্ত বড় ভুল হয়েছে, আপনার জন্য নিজের মনে ফিলিংস বাঁচিয়ে রেখে এত বছর ধরে ধৈর্য ধরে বসে থাকাটাই আমার একদম উচিত হয়নি। অনুর বিয়ের পরপরই আমার উচিত ছিল রাস্তা থেকে যে কোনো একটা ছেলেকে ধরে নিয়ে বিয়ে করে নেওয়া, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতেই হতো না। ইস্তিয়াকের মুখে সেই হাসিটা অন্য কাউকে বিয়ে করার কথা শোনা মাত্রই 1 সেকেন্ডে উবে গেল। তার পুরো মুখাবয়ব মুহূর্তের মধ্যে গম্ভীর ও শূন্য দৃষ্টিতে রূপ নিল। সে দাঁত কিরমির করে বলল, কি বললে তুমি? আরেকবার বলো তো দেখি। নিঝুম রাগের মাথায় না বুঝেই বলে উঠল, বললাম তো অন্য কাউকে বিয়ে। কথাটা শেষ করার আগে ইস্তিয়াক হঠাৎ এক ভয়ঙ্কর পুরুষালী রূপে গর্জে উঠল। সে এক ঝটকায় নিঝুমের দুই কাঁধ নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরল। ইস্তিয়াকের এমন আকস্মিক ও মারকুটে রূপ দেখে নিঝুম মনে মনে বেশ ভয় পেয়ে গেল। সে ইস্তিয়াককে সবসময় একজন শান্ত, ভদ্র আর নম্র মানুষ হিসেবেই দেখে এসেছে। তাই তার এই রাগী লাল চোখ আর চোয়ালের শক্ত বাঁধন নিঝুমকে তীব্র আতঙ্কে ফেলে দিল। ইস্তিয়াক নিজের দাঁতে দাঁত চেপে নিঝুমের মুখের উপর ঝুঁকে পড়ে বলল, সব সময় শান্ত থাকি মানে এই না যে আমার গায়ে জোর নেই নিঝুম। অন্য কাউকে বিয়ে করার কথা মাথায় আনা তো দূর, যদি আর কোনোদিন এই মুখ দিয়ে অন্য কাউকে বিয়ে করার নাম উচ্চারণ করেছো না, তবে তোমায় জ্যান্ত মেরে এই মাটিতে পুঁতে ফেলবো বলে দিলাম। বাচ্চার অভাব তোমার? বাচ্চা লাগবে তো? চলো, আজকে থেকে তোমাকে হাজার হাজার বাচ্চা দেব। দেখি আমার নতুন বউ কতখানি লোড নিতে পারে। নিঝুমের চোখ দুটো এবার ভয়ে গোল গোল হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বললে, মানে? ইস্তিয়াক আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে নিঝুমকে এক ঝটকায় কোলের ওপর তুলে সোজা বিছানার মাঝখানে শুইয়ে দিল। নিজের শার্টের ওপরে দুটো বোতাম খুলতে খুলতে সে যেই না নিঝুমের ওপর ঝুঁকে পড়তে চাইলো, নিঝুম অমনি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার দিয়ে বলে উঠল, প্লিজ ছাড়ুন, আমি ওসব সত্যি সত্যি বলিনি, আমি আমি ঠাট্টা করছিলাম। ইস্তিয়াক নিঝুমের ফর্সা দুই হাত মুখ থেকে সরিয়ে ওনার দুই হাত বিছানার সাথে শক্ত করে লক করে দিয়ে বলল, বাচ্চার জন্য আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা বলবে, আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? হুম, আজকে তো তোমাকে আমি এক ফোঁটাও ছাড়ছি না মিসেস ইশতিয়াক। না। ইস্তিয়াক আর কোনো কথা বলার সুযোগই দিল না। সে নিঝুমের কোনো অজর আপত্তি না শুনে এক ঝটকায় ওনার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ওনার ওই কাঁপতে থাকা ওষ্ঠাধরে নিজের ঠোঁট ডুবিয়ে এক তীব্র গভীর ও উথাল পাথাল ভালোবাসার ঝড় তুলল। নিঝুম প্রথম প্রথম ওনার বুকে হাত দিয়ে ধাক্কা মারার চেষ্টা করলেও পরক্ষণেই ইস্তিয়াকের সে তীব্র আকুলতা আর আদরে উষ্ণ ছোঁয়া একেবারে নিস্তেজ ও শান্ত হয়ে ওনার বুকে নিজেকে সমর্পণ করে দিল। রুমের ভেতরের আলো আধারিতে মিশে রইল ওনাদের দুটো ব্যাকুল হৃদয়। এদিকে সকাল সকাল খানবাড়িতে এক বিশাল কাণ্ড ঘটে গেছে। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সায়রা আর অরণ্য। আসলে হয়েছে কি, সারা রাত অরণ্য আর সায়রা ছাদে কাটিয়েছে। হাতে কফির কাপ নিয়ে এক নাগাড়ে চাঁদ বিলাস করেছে তারা। যদিও সায়রাকে এক প্রকার জোর করেই ছাদে নিয়ে এসেছিল অরণ্য, কিন্তু সেখানে গিয়ে কথার পিঠে কথা জমতে জমতে দুজনে কখন যে সময়ের হিসাব ভুলে এক অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছিল তার বিন্দুমাত্র খেয়াল কারো ছিল না। ভোরবেলা ছোট খাকাই যেই না মর্নিং ওয়াকে যাওয়ার জন্য ছাদে পা রেখেছেন, অমনি ওনার চোখ জোড়া পুরো ছানা বড়া হয়ে গোল গোল হয়ে গেল। তিনি দেখলেন অরণ্যের কাঁধে মাথা রেখে সায়রা পরম শান্তিতে ঘুমাচ্ছে, আর দুজনের হাতে একে অপরের সাথে এইভাবে লকেট হয়ে আছে যেন কোনো একনিষ্ঠ প্রেমিক যুগল। ছোট কাকুর গগনবিদারী চিৎকারে দুজনে ধরফর করে লাফিয়ে উঠল। ওনার চিৎকার শুনে নিচে থেকে বাড়ির সবাই এক ছুটে ছাদে চলে এলো। আর তারপর দাদু ভাইয়ের হুকুমে সোজা ড্রয়িং রুমে এনে এই সাত সকালে সালিশ বসানো হলো। আদালতের এক কোণে চুপচাপ অনু দাঁড়িয়ে সূর্যের হাতটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। উত্তেজনার চোটে অনু সূর্যের হাতটা এত জোরে খামচে ধরেছে যে তার নখ সূর্যের শক্ত চামড়া ফুঁড়ে ভেতরে বসে যাচ্ছে। হয়তো সেখান থেকে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে, কিন্তু সেই দিকে অনুর বিন্দুমাত্র মনোযোগ নেই। ওনার সমস্ত মনোযোগ এখন সামনের এই লাইভ ড্রামায়। সূর্য একবার নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে অনু আরো দ্বিগুণ শক্তিতে খামচে ধরলো। উপায় না দেখে সূর্য আর হাত ছাড়ানোর চেষ্টা না করে একদম চুপচাপ নিজের দাঁতে দাঁত চেপে সেই তীব্র ব্যথা সহ্য করে দাঁড়িয়ে রইল। দাদু ভাই নিজের হাতের লাঠিটা মেঝেতে ঠাস করে ঠুকে গম্ভীর গলায় বললেন, তোমরা দুজনেই ভোর সকালে ছাদে ওভাবে কি করছিলে?
অরণ্য একবার পাশে দাঁড়ানো সূর্যের দিকে তাকালো। সূর্যের পাথর হয়ে থাকা গম্ভীর মুখ দেখে সেখানে কোনো আশার আলো না পেয়ে সে এক বুক সাহস নিয়ে সোজা দাদুর চোখের দিকে তাকিয়ে বলল। চাঁদ বিলাস করছিলাম দাদু। অরণ্যের মুখে এই অদ্ভুত কথা শুনে পুরো ড্রয়িং রুম সবার মুখ হাঁ হয়ে গেল। আমজাদ হোসেন কপাল কুঁচকে বললেন, চাঁদ আবার বিলাস করে কিভাবে? হ্যাঁ, এটা কোন ধরনের ফাজিলমি? অরণ্য কাঁধ নাচিয়ে অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, কেন চাচ্ছু? যেভাবে মানুষ চা বিলাস করে, বৃষ্টি বিলাস করে, কিংবা জ্যোৎস্না বিলাস করে, ঠিক সেভাবেই আমরা কাল রাতে চাঁদ বিলাস করছিলাম। এই সেকেলে যুগের মানুষদের মাথায় এই আধুনিক চাঁদ বিলাস শব্দটা মোটেও ঢুকলো না। পাশ থেকে ছোট কাকা এবার ফোড়ন কেটে বললেন, চাঁদ বিলাস করতে করতে পুরো রাত পার করে দিলে, আর এমনভাবে হাত ধরে কাঁধে মাথা রেখে কি বিলাস চলছিল তোমাদের মধ্যে? হ্যাঁ, আর হাত ধরে কাঁধে মাথা রেখে ওভাবে ঘুমানোর মানেটা কি? তোমাদের মধ্যে ঠিক কি চলেছে একটু পরিষ্কার করে বলবে? অরণ্য আর কোনো লুকোছাপা না করে সবার সামনে বুক ফুলিয়ে সোজাসুজি বলে দিল, দাদু কাকাই, আমি সায়রাকে পছন্দ করি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। তার কথায় বাড়ির সকলে স্তব্ধ হয়ে গেল। রাশেদ সাহেব নিজের ছেলের মুখে এমন বেফাস কথা শুনে একেবারে ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, বেয়াদব ছেলে, এক চড়ে দাঁত ফেলে দেব। কিসব আবল তাবল বকছিস? সায়রা তোর ফুফাতো বোন হয়, সম্পর্কে তোর বড় বোন। অরণ্য একটু না দমে উল্টো যুক্তি দিয়ে বলল, সূর্য ভাইয়াও বুড়ির বড় ভাই হতো, তাহলে তাদের ক্ষেত্রে? দাদু এবার রেগে গিয়ে লাঠি ঠুকেই বললেন, বাজে বকা বন্ধ করো। অনুর কথা আলাদা, অনুর ভবিষ্যৎ আর ওর ভালো মন্দের কথা ভেবে আমি নিজে সৌর্যের সাথে অনুর বিয়ে দেওয়ার কথা নিজের মাথা থেকে ভেবেছিলাম, কিন্তু তোমরা না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সমাজে যে কুৎসিত কাণ্ডটা করেছ, তাতে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে দিতে চাইছো। অরণ্য এবার আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। সবাই দিলারাকেও কথা শোনাতে ছাড়ছিল না। এত বছর পর নিজের পরিবারের সাথে যে সম্পর্কটা স্বাভাবিক হয়েছিল সেটা আবারও নিজের মেয়ের জন্য নষ্ট হয়ে গেল দেখে দিলারা ও মেয়ের ওপর চড়াও হলো। সূর্য এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এই তামাশা দেখছিল, কিন্তু যখন দেখলো দাদু আর কাকাই মিলে অরণ্য আর সায়রাকে বেশি চাপ দিচ্ছে, তখন সে বেশ ভালো করেই বুঝতে পারলো এই বুড়োরা এখন তিলকে তাল বানিয়ে এক বিশাল ঝগড়া বাঁধিয়ে দেবে। তাই সূর্য হঠাৎ করেই অনুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এক পা এগিয়ে এসে বেশ কড়া গলায় গম্ভীরভাবে বলে উঠল, দাদু, তোমরা শুধু শুধু সকালবেলায় ডাল ভাতের চাল নিয়ে মাথা ঘামাচ্ছ। অরণ্যের সারের ব্যাপারটা অলরেডি ক্লোজড। আমি নিজে দায়িত্ব নিয়ে ওদের বিয়ের পাকা কথা বলে দিয়েছি। কয়েকটা মাস যাক, একটু ধুমধাম করে বড় করে ওদের বিয়ে দেবো ভেবেছে। একটু থেমে সূর্য নিজের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বোল্ড টোনেই বলল, আর হ্যাঁ, তোমরা যে সিনিয়র মেয়েকে বিয়ে করা নিয়ে এত সমাজ আর মিডিয়ার ভয় পাচ্ছ না, আজকাল সব ডাল ভাত। প্রয়োজন হলে এটা নিয়ে পেপারে খুব ভালো ব্যাড কার্টুন আর হেডলাইন হবে। খানবারের নতুন ট্রেন্ড, ওতে ওদের প্রেম আর রোমান্স আরও বাড়বে। সো তোমরা সবাই এখন এসব সালিশি বাদ দিয়ে একটু রিল্যাক্স করো, আর ডাইনিংয়ে গিয়ে সকালে নাস্তা খাও। আমার প্রেগনেন্ট বউকে সকালে খাবারটা দেওয়া আগে বেশি জরুরি, নাহলে তার পেটে থাকা আমাদের নাতি বা কারো প্রতি না খেয়ে ওখানে শুকিয়ে একদম কঙ্কাল হয়ে ভূমিষ্ঠ হবে। কথাটা শেষ করে সূর্য এক হাতে অনুর হাত শক্ত করে ধরলো আর অন্য হাতে নিজের মায়ের হাত ধরে গটগট করে ডাইনিং রুমের দিকে চলে গেল। আর ড্রয়িং রুমে বাকি সবাই হা হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এমন একটা সিরিয়াস আর ঝামেলার সময় এই ছেলে কিভাবে নিজের বাচ্চার কথা টেনে এনে পুরো পরিবেশ ঠান্ডা করে চলে গেল তা ভেবেই সবাই থমকে গেল। ওদিকে অরণ্যের ঠোঁটের কোণে একটা বাঁকা ও বিজয়ী হাসি ফুটে উঠল। তার বড় ভাইয়া যখন একবার হাল ধরেছে তখন সে সবটা একাই সামলে নেবে, তাকে আর কিচ্ছু করতে হবে না। সে সায়রার দিকে তাকিয়ে সায়রাকে লক্ষ্য করে এক চোখ মারল। সায়রা রাগে ভেতরে ভেতরে একদম ফুঁসে উঠল। তার মনে হচ্ছিল এই খ্যাপাটে ছেলেটাকে যদি সে এখন একলা রুমে পায় তবে এক আছাড় মেরে ওর সব হাড্ডি গুঁড়ো করে দেবে। যদিও সে খুব ভালো করে জানে ওজনে আর হাইটে সে অরণ্যের সামনে জাস্ট একটা চুনোপুটি মাত্র। সূর্য ল্যাপটপ সামনে নিয়ে এক মনে অফিসের কিছু জরুরি কাজ সামলাচ্ছিল। ঠিক তখনই সে খেয়াল করলো অনু বিছানায় শুয়ে কেমন যেন উসখুস উসখুস করছে, বারবার ছটফট করে এই পাশ ওই পাশ ফিরছে। কোনোভাবেই যেন তার একটা আরামদায়ক পজিশন মিলছে না। সূর্য কিছুক্ষণ ওভাবেই খেয়াল করলো, তারপর আর থাকতে না পেরে ল্যাপটপ নিয়ে একপাশে সরিয়ে রেখে বিছানায় গিয়ে বসলো। গায়ের কম্বলটা টেনে দিয়ে অনুকে আলতো করে টেনে
নিজের উরুর ওপর শুইয়ে দিল। অনু আর কোনো দ্বিমত না করে বাধ্য মেয়ের মতো সূর্যের উপর মাথা রেখে শুয়ে পড়ল। সূর্য এক হাত দিয়ে ল্যাপটপের কিবোর্ড টাইপ করতে লাগলো আর অন্য হাত দিয়ে পরম মমতায় অনুর মাথায় বিলি কাটতে আলতো করে মেসেজ করে দিতে শুরু করলো। স্বামীর এই ভালোবাসা ও আরামদায়ক ছোঁয়ায় অনুর চোখ দুটো আস্তে আস্তে ভারী হয়ে এলো। এক টুকরো শান্তির ঘুম যেন তার চোখে নেমে এলো। বেশ কিছুক্ষণ একটানা কাজ করার পর সূর্যের নিজের চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসতে চাইলো। সে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর রাখলো, তারপর বিছানার পেছনে বালিশে পিঠটা ঠেকিয়ে আধা শোয়া হয়ে একটু চোখ বন্ধ করার কিছুক্ষণ পরই হুট করে নিজের বুকের কাছে এক তীব্র গরম নিঃশ্বাসের স্পর্শ টের পেল। সূর্য চট করে চোখ মেলেই দেখলো অনু তার বুকের ওপর উঠে এসে পুরো মুখ গুজে শুয়ে পড়েছে। উরুর থেকে কখন যে মেয়েটা উপরে উঠে তার বুকের উপর চলে এসেছে সে টেরই পায়নি। সূর্য অত্যন্ত অবাক হয়ে ভাবলো, এই মেয়ে তো এতক্ষণ তো দিব্যি ঘুমে কাদা হয়েছিল। আবার যখন জেগে উঠল, সূর্য মুচকি হেসে অনুর কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, কি ব্যাপার জান, এতক্ষণ তো ঘুমে কাদা হয়ে গেছিলে, তা হুট করে মাঝরাতে জেগে উঠে আমার বুকের উপর চড়ে বসলে যে? হুম? অনু সূর্যের বুকের লোমে নিজের নাকটা ঘষতে ঘষতে অত্যন্ত আদুরে গলায় বলল, ঘ্রাণ নিচ্ছি আপনার। আপনার গায়ের পুরুষালী ঘ্রাণটা না বড্ড টানে আমায়। কেমন যেন একটা নেশা নেশা লাগে। সূর্য একটা হালকা হেসে অনুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, বাহ, তা হুট করে মাঝরাতের এই কুহুক লগ্নে আমার গায়ে ঘ্রাণ এত বেশি টানার আসল রহস্যটা কি, একটু বলবে? অনু ঠোঁট উল্টে বলল। খিদে পেয়েছে। সূর্য এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। কি খাবে বলো, কি এনে দেবো? অনু এক সেকেন্ডও সময় না নিয়ে বলল, আইসক্রিম খাবো। সূর্য এবার আকাশ থেকে পড়লো। সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, এত রাতে আইসক্রিম কোথায় পাবো আমি? সব দোকানপাট তো সে কখন বন্ধ হয়ে গেছে। অনু মুখ বাঁকিয়ে বলল। তা আমি কি জানি, আপনার বাচ্চা চাইছে, আপনি ব্যবস্থা করবেন। সূর্য অনুর গালটা টেনে দিয়ে বলল, পাগলামি করো না তো জান, এসব এখন বাদ দিয়ে লক্ষ্মী মেয়ের মতো অন্য কিছু খেলে বলো, নিয়ে আসছে। অনুর মনটা এবার ভেঙে গেল। সে সূর্যের থেকে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে নিজের পেটের ওপর হাত রাখলো, যেন সে তার পেটের ভেতরে ছোট বাচ্চার কাছে নালিশ করছে। সে নাক টেনে অভিমানী গলায় বলল, দেখছিস পুটুসি, তোর বাপ কেমন নিষ্ঠুর, তোকে একটা আইসক্রিম পর্যন্ত এনে দিচ্ছে না। বের হয়ে তোর বাপের সাথে একটা কথাও বলবি না, একদম চুপ করে থাকবি। সূর্য এবার বিষম খেয়ে বলল। ফুটুসিকে? অনু ঝট করে ঘুরে বসে মুখ ফুলিয়ে বলল। কেন, আপনার বাচ্চা। সূর্য অনুর কথা শুনে নিজের মাথায় হাত দিয়ে বলল, আমার বাচ্চার নাম এসব ফালতু? ফালতু কেন হবে, কত সুন্দরই তো নাম পুটুসি। সুন্দর না ছাই, আমার বাচ্চাকে এসব একদম আলতু ফালতু নামে ডাকবি না অনু। অবশ্যই ডাকবো। অনু এবার সূর্যের দিকে তাকিয়ে নিজের সবকটা দাঁত বের করে মস্ত বড় শয়তানি হাসি দিয়ে বলল, আমি তো একদম ঠিকঠাক রেখেছি নাম। এরপর থেকে যখন আপনাকে সবার সামনে ডাকবো, তখন বলবো, এই যে পুটুসির বাপ, একটু এদিকে আসেন তো। ওই যে গ্রামে ডাকে না কালুর বাপ, এদিকে আসো তো। ঠিক তেমন জোরে জোরে ডাকবো। কেমন হবে বলুন তো, দারুণ না ব্যাপারটা? অনু মুখে পুটুসির বাপ আর কালুর বাপের তুলনা শুনে সূর্যের মাথায় একদম আগুন জ্বলে উঠল। সে চোখ রাঙিয়েই বলল, বুঝতে পারছি, খেতেতে তোর মাথাটা একদম গেছে। আমি নিচে যাচ্ছি, ঠিক খবরদার বিছানা থেকে নিচে এক পাও নামবে না। আমি না আসা পর্যন্ত এখানে চুপচাপ বসে থাকবি, ওকে? কথাটা বলেই সূর্য রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2টা বাজে। এই খুহকি রাতে সব দোকানপাট বন্ধ হওয়াটাই স্বাভাবিক। সূর্য বাইক নিয়ে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো দোকান খোলা পেল না। দু একটা টঙের দোকান পেয়েছে, সেখানে আইসক্রিম নেই। কোথাও কোনো সমাধান পেল না, কিন্তু খালি হাতে স্ত্রীর কাছে ফিরে যেতে ইচ্ছে করলো না। মেয়ের কালো হয়ে যাওয়া মুখটা মনে পড়তে বুকে মোচড় দিল। কোনো উপায় না পেয়ে সূর্য সোজা রান্নাঘরে গিয়ে ঢুকলো। ফোনটা বের করে ইউটিউব থেকে চটজলদি হোমমেড ইনস্ট্যান্ট আইসক্রিম বানানোর রেসিপি দেখে নিল। তারপর রান্নাঘরের সেলফ থেকে গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক আর ক্রিম বের করে নিজেই আইসক্রিম বানানোর মহাযজ্ঞ শুরু করে দিল। এদিকে উপরে রুমে বসে অনু তো বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর ছটফট করতে লাগলো। মনের মধ্যে ভয় জাঁকিয়ে বসলো। তখন ওভাবে মোটেও বায়না করা উচিত হয়নি। এই লোকটা একটা আইসক্রিম আনতে গিয়ে এত সময় লাগাচ্ছে কেন? কোনো খোঁজ খবর নেই, কি হলো? অনু আর রুমে থাকতে না পেরে সূর্যের বারণ করা সত্ত্বেও গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরে আলো জ্বলতে দেখে কৌতূহলে সেদিকে পা বাড়ালো। রান্নাঘরের সামনে আসতেই অনুর চোখ দুটো পুরো ছানা বড়া হয়ে গেল। সে দেখলো তার সেই দাপুটে আবরার খান সূর্য এখন
অ্যাপ্রন পরে এক হাতে বাটি আর অন্য হাতে হুইস্ক নিয়ে জান প্রাণ দিয়ে আইসক্রিমের ক্রিম বিট করছে। অনু ধীর পায়ে রান্নাঘরের ভেতর ঢুকে সূর্যের এই আজব কর্মকাণ্ড দেখে থমকে দাঁড়িয়ে বলল। কি করছেন কি আপনি এখানে? সূর্য আচমকা অনুর গলা শুনে একটু চমকে গেল। সে নিজের হাতে থাকা শেষ মুহূর্তের আইসক্রিমের মিক্সারটা ডিপ ফ্রিজের ভেতর ঢোকাতে ঢোকাতে বলল। আইসক্রিম বানাচ্ছি তোর জন্য। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে অ্যাপ্রনটা খুলতে খুলতে অনুর দিকে এক কড়া নজরে তাকিয়ে পড়ল। তোকে না আমি নিচে নামতে বারণ করেছিলাম, বিছানা থেকে নামলি কেন? অনু ওনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। আপনি কি আস্ত একটা পাগল? আমি না হয় বোকার মতো মাঝরাতে আইসক্রিমের আবদার করেছি, তাই বলে আপনি কোথাও না পেয়ে নিজে মাঝরাতে রান্নাঘরে এসে আইসক্রিম বানাতে বসে যাবেন? আপনি এতটাও কেয়ারিং কেন? সূর্য এবার অনুর আরো কাছে এগিয়ে এসে অনুর কোমরে দুই হাত জড়িয়ে নিজের দিকে টেনে নিল। তার চোখের দিকে তাকিয়ে এক গভীর ও মায়াবী কণ্ঠে বলল। আমার এই ছোট্ট পাখিটার আবদার পূরণ করার জন্য আমি নিজের জীবনটাও বাজিয়ে রাখতে পারি জান। এটা তো সামান্য একটা আইসক্রিম মাত্র, এটা কি খুব বেশি? সূর্যের এই তীব্র ভালোবাসার কথার গভীরতা অনুকে আর এক মুহূর্ত দূরে থাকতে দিল না। সে সোজা গিয়ে সূর্যের চওড়া বুকটা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সূর্য আর দেরি না করে অনুকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিয়ে কিচেন কাউন্টারের ওপর বসিয়ে দিল। মাঝরাতে সে নিস্তব্ধ রান্নাঘরে ডিম লাইটের আবছা আলোয় দুজনে দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইল। সূর্য অনুর ঘাড়ে আর কপালে নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া মেখে দিতে লাগলো, আর অনু সূর্যের বুকে মুখ লুকিয়ে এক পরম নিরাপদ আশ্রয়ের অনুভূতি পেতে লাগলো। কয়েকটা মুহূর্ত যেন সেখানে থমকে রইল, যেখানে শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। এমন সুন্দর মুহূর্তে সূর্য হুট করে বলে উঠল। মোটা হচ্ছে দিন দিন, কদিন পর তোমাকে তুলতে গেলে আস্তে একটা ক্রেন ভাড়া করে আনা লাগবে। অনু তার মুখে মোটা আর ক্রেনের কথা শুনে এক সেকেন্ডে চোটে লাল হয়ে গেল। সে ঝট করে চোখ মেলল, সোজা হয়ে বসে দুই হাতে কোমর রেখে বলল। কি বলেন? আমি মোটেও মোটা হইনি। এসব আপনার পুচকির ওজন, বুঝলেন? সূর্য একটু পুচকে একদম অবাক হয়ে বলল। আবার পুচকে? অনু নিজের পেটের ওপর হাত রেখে মুখ ভেঙচি কেটে বলল। হ্যাঁ, পুচকি। আর আপনি হলেন পুচকির বাপ। আপনার পুচকির ওজনেই তো আমি ভারী হয়েছি। আমার নিজের কোনো দোষ নেই। অনুর এমন কিউট মুখ আর পেটে হাত দিয়ে পুচকির বাপ বলা দেখে সূর্যের বুকের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা মোচড় দিয়ে উঠল। সে আর সামলাতে না পেরে আচমকা ঝুঁকে এসে অনুর নরম গালে ঠুস করে একটা কামড় বসিয়ে দিল। অনু গালে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে উঠে বলল। কি করলেন এটা আপনি? সূর্য বাঁকা হেসে বলল। কেন, পুচকির মাকে একটু আদর করলাম। অনু চোখ বড় বড় করে রাগে গজগজ করতে করতে বলল। এভাবে কে আদর করে? কামড়ে কামড়ে কেউ আদর করে নাকি? সূর্য অনুর কানের লতির কাছে ফিসফিস করে চরম রসালো গলায় বলল। কেউ না করলেও পুচকির বাপ এভাবে আদর করে। পুচকির বাবা অবশ্য অন্য উপায়ে অনেক আদর করতে জানে। তা ম্যাডাম কি সেই স্পেশাল আদরের স্যাম্পল দেখতে চান? দেখতে চাইলে কিন্তু এখনো রুমে যেতে হবে, এখানে রান্নাঘরে দাঁড়িয়ে ওসব হবে না। অনু এবার আর কোনো চিন্তা না করে রাগ দেখানোর চোটে ঝট করে মুখে যা আসলো বলে দিল। দেখতে গিয়ে তো ওই পুটুসি এসেছে। ও কি আকাশ থেকে টপকে পড়েছে নাকি? কথাটা মুখে দিয়ে বের হতেই অনুর নিজের হুঁশ ফিরল। সে নিজের কান দুটো গরম হতে দেখলো। হায় আল্লাহ, রাগের মাথায় সে নিজের মুখে এসব কি আজেবাজে কথা বলে ফেললো। সূর্য অনুর মুখে এমন অকপট কথা শুনে এক সেকেন্ড থমকে গিয়ে পরক্ষণেই ডাইনিং রুম কাঁপিয়ে হা হা করে তুমুল হেসে উঠল। সূর্যের এমন কপারেট বা বাদ ভাঙা হাসি দেখে অনু লজ্জায় একেবারে লাল হয়ে গেল। নিজের বোকামিতে নিজেই থতমত খেয়ে এক ঝটকায় সূর্যের বুক থেকে নেমে রান্নাঘরের দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। লজ্জায় ওনার ফর্সা গাল দুটো যেন লাল টমেটোর মতো টকটকে হয়ে উঠেছে। সূর্য হাসতে হাসতে অনুর পেছনে গিয়ে দাঁড়ালো। অনুর দুই কাঁধে নিজের হাত রেখে অনুকে নিজের দিকে ঘোরালো। অনু লজ্জায় সূর্যের চোখের দিকে তাকাতে না পেরে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। সূর্য অনুর কানের কাছে মুখ নিয়ে আলতো করে নিজের ঠোঁট দিয়ে অনুর ঠোঁটের কোণাটা হালকা করে কামড়ে ধরল। অত্যন্ত মৃদু ও নেশাক্ত গলায় বলল। বউটা আমার বড্ড বোকা, কিন্তু বড্ড মিষ্টি। মিনিট কয়েক পর যখন আইসক্রিমটা কিছুটা সেট হয়ে এলো, সূর্য ফ্রিজ থেকে বাটিটা বের করলো। চামচ দিয়ে তুলে আইসক্রিম তুলে অনুর মুখের সামনে ধরলো। নিজের দুই ভ্রু নাচিয়ে এক অদ্ভুত কিউট টোনে জিজ্ঞেস করলো। বলো এবার, কেমন হয়েছে তোমার পটুশির বাপের হাতের আইসক্রিম?
অনু হেসে ফেলে আইসক্রিমটা মুখে দিয়ে চোখ বন্ধ করে সে স্বাদ অনুভব করলো। তারপর চোখ মেলে সূর্যের ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে একগাল হেসে বলল। একেবারে আপনার মতো। সূর্য এক ভ্রু কুঁচকে বলল। হুম। অনু সূর্যের গলাটা জড়িয়ে ধরে চোখ টিপ দিয়ে বলল। মানে আপনার মতো 100-তে 100, একদম পারফেক্ট। সূর্য একগাল হেসে অনুর গালে জোরে চুমু দিল। অনু চোখ বন্ধ করে খিলখিলিয়ে হেসে উঠল। দেখতে দেখতে সময় তার নিজস্ব গতিতে পেরিয়ে গেছে। অনুর প্রেগনেন্সির এখন 8 মাস চলছে। এই 8 মাসে অনুর পেটটা মাশাআল্লাহ এখন বেশ বড় হয়েছে, যার কারণে তার শরীরটা অনেক ভারী ও দুর্বল। শরীর অতিরিক্ত ভারী হওয়ার কারণে ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন তার সিঁড়ি বেয়ে নিচে নামা একদম বারণ। কিন্তু মেয়েটার তো এক জায়গায় শান্ত হয়ে বসে থাকার স্বভাব নেই, সবসময় ছটফটে। তাই ইদানিং তার হাঁটা চলা শুধু দোতলার ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকে। অনুর কোনো প্রয়োজনে নিচে নামতে হলে কিংবা একটু তাজা বাতাস নিতে ছাদে যেতে হলে সূর্য তাকে নিজের 2 চওড়া বাহুতে তুলে কোলে করে নিয়ে যায়। আবারও কাজ শেষে কোলে করেই রুমে ফিরিয়ে আনে। এমনকি ঘরের ভেতর হাঁটার সময়ও সূর্য পরম যত্নে অনুর হাত ধরে রাখে। অনুর কাছে এসব একটু বেশি আধিক্যেতা আর আধিক্যেতার চরম সীমা মনে হয়। কারণ এই দুনিয়ায় সেই তো আর এক মা হচ্ছে না, তার বান্ধবীদেরও তো বাচ্চা হয়েছে। তারা তো এই অবস্থায় পুরো বাড়ির সব কাজ একা হাতে করেছে, আবার কলেজও করেছে, আর তাকে এখানে এক পাও একা ফেলতে দেওয়া হয় না, যেন সে কোনো কাঁচের পুতুল। রিনা খান বাড়ির সবাই এখন সারাক্ষণ অনুর আগে পিছে আঠার মতো লেগে থাকে। বাড়ির প্রথম সন্তান আসবে বলে কথা, আনন্দের কোনো সীমা নেই। দাদু তো নিয়ম করে প্রতিদিন দুপুরের পর অনুর রুমে এসে বসেন আর ছোটবেলার রূপকথার গল্পের ঝাঁপি খুলে বসেন। তবে সারাদিন রুমে থাকলেও অনুর বিনোদনের বিন্দুমাত্র অভাব হয় না। রিদান আর রাফি নামের 2 ফাজিল সারাক্ষণ অনুর ঘরের সামনে ডিউটি দেয় আর আজব আজব জোকার মার্কা কাণ্ড করে অনুকে হাসায়। এরই মধ্যে আর একটা নতুন আনন্দ সংবাদ এসেছে, নিঝুমও নাকি 2.5 মাসের প্রেগনেন্ট। এই খবরটা পাওয়া মাত্রই নিঝুম এক ছুটে এই বাড়িতে অনুকে দেখতে চলে এসেছিল। এসেই অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ভ্যাও ভ্যাও করে কেঁদে দিয়েছিল। অনু তো প্রথমে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল বড় কোনো অঘটন ঘটলো নাকি। কিন্তু পরে যখন নিঝুম কাঁদতে কাঁদতে বলল যে তার এই কান্নার আসল কারণ হলো তার অনাগত ছেলে বা মেয়ের সাথে অনুর ছেলে বা মেয়ের বিয়ে দিতে হবে, সে খুশিতে সে নিজের আবেগ ধরে রাখতে পারেনি। নিঝুমের এই অদ্ভুত কান্নার কারণ শুনে অনু নিজের পেটে হাত দিয়ে খিলখিল করে হেসে উঠেছিল। দুপুরের রোদেলা আলো ঘরের জানালা গলে এসে বিছানায় পড়েছে। অনু রুমে একা একা একটি একটি করে সাবধানে পা ফেলে ঘরের মেঝেতে হাঁটার চেষ্টা করছে। আর ওদিকে বিছানায় সূর্য গভীর ঘুমে মগ্ন। বেচারাকে ইদানিং সারা রাত জেগে কাটাতে হয় স্রেফ অনুর জন্য। এই 8 মাসে অনুর শরীরটা বড্ড খিটখিটে হয়ে গেছে। তার উপর আবার কখনো হুট করে পেটের ভেতরের পিচ্চি পাখিটা সজোরে লাথি মারে। আর অনু পেটে হাত দিয়ে উফ করে এক মৃদু চিৎকার দিয়ে উঠতে সূর্য ঘুমের ঘোরেও এক ঝটকায় বিছানায় ধরফর করে উঠে বসে। সে অভ্যাসবশত কাল বিলম্ব না করে পরম মমতায় অনুর পেটে নিজের হাত বুলিয়ে দিতে শুরু করে। ব্যথা একটু কমতেই শুরু হয় পেটের ভেতরের ছাওয়াল আর বাপের আজব বকবকানি। সূর্য তখন অনুর পেটে মুখ ঠেকিয়ে গম্ভীর গলায় ধমক দিয়ে বলে। এই যে মিস্টার বা মিস পটুসি, পৃথিবীতে আসার আগেই মায়ের পেটে এত লাফালাফি কিসের শুনে? শান্ত হয়ে ঘুমাও। মাকে কষ্ট দিচ্ছ কেন? মায়ের কষ্ট দেখলে যে বাবারও ভীষণ কষ্ট হয়। অনু পাশে বসে এই গম্ভীর মুখ মানুষটার বাচালতা দেখে মনে মনে হাসে। যে মানুষটা একসময় সারাক্ষণ গম্ভীর আর রাশভারী হয়ে থাকতো, এখন তাদের এই অনাগত পিচ্চিটা আসার আগে সে গম্ভীর বাবাকে বাচাল বানিয়ে ছেড়ে দিল। এখন তো সূর্যকে অনুর চেয়েও বড় বাচাল মনে হয়। অনু সূর্যের ঘুম মুখের দিকে তাকিয়ে আনমনে হেসে ধীর পায়ে সূর্যের কাছে ঘেঁষে বসল। ঘুমন্ত সূর্যের মাথায় হাত রাখলো, তার শান্ত মুখের দিকে কিছুক্ষণ মায়া ভরা চোখে তাকিয়ে রইল, ফিসফিস করে বলল। একদম বাবার মতো, খুবই সুন্দর, কিউট, ড্যাশিং, তবে একটু কম খিটখিটে। এইসব ভেবে অনু নিজেই আবারও আনমনে হেসে ওঠে। তাদের প্রায় প্রতি রাতেই একটা মিষ্টি ঝগড়া হয় যে তাদের পিচ্চিটা দেখতে কার মতো হবে। অনু মুখ ফুলিয়ে বলে। অবশ্যই সূর্যের মতো ড্যাশিং আর হ্যান্ডসাম হবে, কারণ সে ছেলে হবে। আর সূর্য তার আজব আর অদ্ভুত সব যুক্তি দিয়েই বলে। না, ও হবে রাজকন্যা, একদম অনুর মতো গোলগাল, মায়াবী আর আস্ত একটা পাজি হবে। অনুর ভাবনার মাঝে যখন
এইসব সুখের স্মৃতি বিচরণ করছিল, ঠিক তখনই ঘরের দরজায় হালকা নক করে অরণ্য ভেতরে ঢুকলো। বড় ভাইকে এভাবে ঘুমাতে দেখে সে পা টিপে টিপে ভেতরে এলো। অনু একটু সরে বসতেই অরণ্য তার হাতে একটা কাঁচের বাটি এগিয়ে দিল। বাটির ভেতরে অনুর সবচেয়ে প্রিয় খাবার কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। অরণ্য ফিসফিস করে জিজ্ঞেস করলো, শরীর এখন কেমন আছে রে বুড়ি? অনু চাটনি দেখে মুচকি হেসে বলল। থ্যাংক ইউ ভাইয়া, শরীর এখন বেশ ভালো আছে। অরণ্য বিছানার দিকে তাকিয়ে বলল। ভাইয়া এখনো ঘুমোচ্ছে? অনু এক চামচ আচার মুখে দিয়ে তৃপ্তির হাসি দিয়েই বলল। উম রাতেও একদম ঘুমাতে পারে না তো, আমার দেখভাল করতেই তো সময় চলে যায়, তাই এখন একটু ঘুমাচ্ছে। অরণ্য বোনের পাশে বসে অনুর মাথায় হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো। কোনো অসুবিধা হচ্ছে না তো তোর বুড়ি? অনু মুখটা একটু গোল করে অভিমানের সুরে বলল। ধুর, বাবা আর তুমি দুজনে একই কথা দিনরাত কতবার যে জিজ্ঞেস করো তার কোনো হিসেব নেই। আচ্ছা ভাইয়া, বাবা আমার সামনে আসলে এমন গম্ভীর হয়ে থাকে কেন? আমার সাথে কেন তেমন একটা প্রাণ খুলে কথা বলে না বলো তো? দূর থেকে শুধু এক পলক দেখেই চলে যায়। অরণ্য এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হেসে বলল। বাবা আসলে তোকে সামনাসামনি দেখলে বড্ড ভয় পায় রে অনু। তোকে এই অবস্থায় দেখলে মায়ের সেই শেষ দিনগুলোর যন্ত্রণার কথা বাবার মনে পড়ে যায়। তুইও যখন পেটে হাত দিয়ে কষ্ট পাস, বাবার মনে হয় তুইও বুঝি মায়ের মতো ওভাবে আমাদেরকে ছেড়ে। সত্যি করে বলতো হনু, এই অল্প বয়সে তোর এই মা হওয়ার ঝুঁকি নেওয়াটা খুব বেশি প্রয়োজন ছিল কি? আর কয়েকটা বছর গেলে কি এমন ক্ষতি হতো বলতে পারিস আমাকে? অনু এবার চুপ করে রইল। তার চোখের কোণাটা হালকা ভিজে এলো। সে নিজের পেটের উপর আলতো করে হাত বুলিয়ে শান্ত ও নমনীয় গলায় বলল। আল্লাহর এই শ্রেষ্ঠ দানকে কি কেউ মুখ ফিরিয়ে দিতে পারে ভাইয়া? তুমিই তো আমাকে সবসময় বকতে আর বলতে যে মায়ের মৃত্যুর জন্য তোমার এই বোনটা কোনোভাবেই দায়ী নয়। ওটা আসলে যার যার হায়াতের ব্যাপার। মায়ের হায়াত ওইটুকুই ছিল। অরণ্য একটু দমে গিয়ে বলল। হ্যাঁ, আমি এখনো সেটাই বলি। মায়ের হায়াত ওইটুকুই ছিল, কিন্তু তোর সুরক্ষার কথা ভেবে আমাদের এত ভয়। অনু মলিন হেসে বলল। তাহলে আমার ব্যাপারেও সেটাই তো হবে, তাই না? যা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন। তোমরা সবাই আমাকে নিয়ে কেন এত ভাবছো বলো তো? কিছু হবে না আমার। অরণ্য আর কোনো পাল্টা যুক্তি খুঁজে পেল না। সে পরম স্নেহে বোনের মাথায় হাত বুলিয়ে দিল এবং অনুর কপালে একটা ভালোবাসার চুমু খেলো। তারপর একবার ঘুমন্ত সূর্যের দিকে তাকিয়ে নিঃশব্দে রুম থেকে চলে গেল। অনু তখন বিছানায় থম মেরে বসে সূর্যের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। অনুর দুগাল পেয়ে হঠাৎ করে কয়েক ফোঁটা অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। যেন এক অশুভ আশঙ্কার কালো মেঘ তার মনের কোণ জমতে শুরু করেছে। ঠিক তখনই সূর্য বিছানায় একটু নড়ে চড়ে উঠতেই অনুর সাথে সাথে নিজের চোখের জল মুছে মুখে কৃত্রিম হাসি ফোটালো। সূর্য ঘুমাচ্ছন্ন নিভু নিভু চোখে অনুকে দেখে মুচকি হাসলো। সে নিজের হাত বাড়িয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল। আমার বুকের উপর মাথা রেখে কিছুক্ষণ শত যান, বড্ড ক্লান্ত লাগছে। অনু আর কোনো কথা না বলে চুপচাপ গিয়ে সূর্যের চওড়া বুকে মাথা রাখলো। সূর্যের চেনা হৃৎস্পন্দন শুনতে শুনতে সে এক অদ্ভুত শান্তি পেল। আর সূর্য তাকে দুই হাতে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। বিকেল গড়াতেই সূর্যের ফোনে একটা জরুরি অফিসিয়াল কল এলো। ফোনটা কানে নিয়ে কিছুক্ষণ কথা বলে সূর্য গম্ভীর মুখে বলল, তাকে একটু বিশেষ প্রয়োজনে অফিসের দিকে যেতে হবে। সূর্য চলে যাবে শুনে অনু মনে মনে কিছুটা খুশি হলো, কারণ এই লোকটা চোখের আড়াল হলে সেই সুযোগে একটু বিছানা থেকে নেমে নিজের মতো করে স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারবে। কেউ তাকে সারাক্ষণ দড়ি দিয়ে বেঁধে রাখার মতো আগলে রাখবে না। সূর্য শার্টের বোতাম আটকাতে আটকাতে অনুর সামনে এসে বসলো। সে অনুর দুই গাল আলতো করে ধরে কড়া গলায় বলল। আমি 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করব। একদম দুষ্টামি করবে না। বিছানা থেকে নিচে নামার কথা ভুলেও মাথায় আনবে না, মনে থাকে যেন। অনু বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ফানি টোনেই বলল। আই নো পুটুসির বাপ, আপনি সাবধানে যান। আমি লক্ষ্মী হয়ে বসে থাকবো। সূর্য অনুর কপালে একটা গভীর উষ্ণ ভালোবাসার চুমু দিয়ে আলতো করে বলল। সাবধানে থাকবে কিন্তু আমার চাঁদ। বলেই সে দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। সূর্যের যাওয়ার সময় বারবার অমন করে সাবধান করে দিয়ে যাওয়াটা অনুর মনে এক অদ্ভুত দোলা দিল। কিন্তু অনু যা ভেবেছিল বাস্তবে হলো তার ঠিক উল্টো। সূর্য তার সমস্ত ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে রাফিকে দরজার সামনে কড়া পাহারাদার হিসেবে বসিয়ে রেখে গেছে। আর অরণ্য কিছুক্ষণ পর পর বোনের খোঁজ নিতে রুমে আসছে। এটা ওটা খাবার নিয়ে হাজির হচ্ছে। সায়রা, কাকিয়া, বড়মা এরা তো আছেই। অনু ওদের এই কড়া
জেলখানার মতো পাহারায় পুরো অতিষ্ঠ হয়ে গেল। কিছুক্ষণ পর রাফি অরণ্যকে অনুর কাছে দেখে নিজের ডিউটি ফাঁকি দিয়ে ওখান থেকে সটকে পড়ল। আর অরণ্য বোনের পাশে বিছানায় শুয়ে ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে সায়রা রুমে আসলে দুজনের রোমান্টিক খুনসুটি আর রঙিলা আলাপও চলে। অরণ্য সায়রাকে রাগিয়ে দেয় কিছু বলে, আর সায়রা তাকে বকতে বকতে চলে যায়, আর তা দেখে অনু পেটে হাত দিয়ে হাসতে থাকে। এর মাঝেই হঠাৎ কাকিমণি ডাক দিলে অরণ্য গেমের মাঝে বোনকে বিছানায় বসিয়ে রেখে সেই দিকে ছুটে গেল, যাবে আর আসবে বলে। তাড়াহুড়ো করে যাওয়ার সময় সে নিজের ফোনটা অনুর বিছানাতেই রেখে চলে গেল। কিছুক্ষণ পর অরণ্যের ফোনটা বিকট আওয়াজে বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠেছে। দুইবার টানা রিং হওয়ার পর অনু ভাবলো হয়তো কোনো ইম্পর্টেন্ট কল, তাই সে বিছানা থেকে একটু ঝুঁকে অরণ্যের ফোনটা হাতে নিল। কলটা রিসিভ করে সে মুখে হ্যালো বলার আগে ওপাশ থেকে একজন অপরিচিত যুবকের হন্তদন্ত হাঁপানো ও চরম আতঙ্কিত কণ্ঠস্বর অনুর মগজে এসে সজোরে ধাক্কা মারল। অরণ্য, সূর্য ভাইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে রে। আমরা সবাই তাকে ধরাধরি করে এইমাত্র সিটি জেনারেল হসপিটালে নিয়ে যাচ্ছি। শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, তুই জলদি আয়। ওপাশ থেকে কথাটি শোনা মাত্রই অনু পুরো স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের চেনা দুনিয়াটা যেন এক সেকেন্ডে থমকে গেল। মাথার উপর আকাশটা ভেঙে পড়লো, চোখের পানি গাল ছুঁয়ে পড়ার আগেই তার হাত কাঁপতে কাঁপতে ফোনটা ফুসকে ঠিক করে মেঝেতে পড়ে গেল। অনুর ভেতরের কলিজাটা যেন কেউ জীবন্ত ছিঁড়ে মাঝখান খান খান করে দিল। সে এক মুহূর্তের জন্য পুরো বোবা হয়ে রইল, তারপর বুকের সমস্ত আর্তনাদ উগড়ে ডুকরে ফুপিয়ে কেঁদে উঠল। সূর্য ভাই, মনের চরম উন্মাদনায় কোনো কিছু না ভেবে অনু বিছানা থেকে এক ঝটকায় নেমে পড়ল। ফোনটা কুড়িয়ে কাপা হাতে সূর্যকে কল দিল, যেন একটু আগে যা সে শুনেছে তা সব মিথ্যা। কারণ সূর্য তো তাকে বলে গেল আমি এই 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। সে নিশ্চয়ই কথার খেলাপ করবে না। কিন্তু না, সূর্যর ফোনটা সুইচ অফ। তার মনে তার দুনিয়া দুলতে শুরু করেছে। তখন আর নিজের শরীরের কষ্ট, ভারী শরীর বা পেটের বাচ্চার কোনো খেয়াল নেই। অনুর চোখের সামনে শুধু ঘুরছে তার ভালোবাসা, তার স্বামী সূর্যের রক্তাক্ত নিথর চেহারা। সে এক ছুটে রুমের বাইরে চলে এলো। করিডোর পার করে সে যখন সিঁড়ির মুখে এলো, তখন ভয়ে আর আতঙ্কে তার পা দুটো থরথর করে কাঁপছিল। তাড়াহুড়ো করে কয়েকটা সিঁড়ি পার করলেও অনুর পাটা হুট করে পিছলে গেল। মাগো, বলে এক গগন বিদারী বুক ফাটা চিৎকার দিয়ে অনু সোজা সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে যেতে লাগলো। এক একটা সিঁড়ির ধারালো কোণ অনুর 8 মাসের ভারী পেটে আর নরম শরীরে সজোরে আঘাত করতে লাগলো। মেঝেতে এসে যখন তার শরীরটা স্থির হলো, তখন অনুর পরনের সাদা সুতির গোল জামাটা এক নিমেষে লাল রক্তে ভিজে উঠল। পা বেয়ে রক্তের এক নির্মম লাল স্রোত তপ্ত মেঝেতে বইতে শুরু করলো। অনুর চোখ দুটো তখনও আধ বোঝা অবস্থায় খোলা। অনুর অর্ধ নিমিলিত চোখের সামনে ঠিক এই মুহূর্তেই ভেসে উঠল পুরনো দিনের সেই এক বিশেষ স্মৃতি, যখন অনু জীবনের শুরুতে গভীর অভিমানে নিজের জীবন শেষ করার জন্য আত্মহত্যার চেষ্টা করেছিল। সেদিন অনুকে এমন মরমর অবস্থায় দেখে সূর্য চারপাশে সব নিয়ম কানুন আর বাধা উপেক্ষা করে এক উন্মাদের মতো ছুটে এসেছিল। অনুকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে এক চরম পাগলামি করেছিল। তার চোখ দিয়ে সেদিন ঝরঝর করে জল পড়েছিল অনুকে হারানোর ভয়। আজও এই রক্তাক্ত মেঝেতে শুয়ে অনুর খুব ইচ্ছে হলো সূর্য অমন করেই আবারও এক ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরে তার এই রক্তক্ষরণ আর অসহ্য কষ্ট দূর করে দিক। কিন্তু অনু ক্রমশ নিস্তেজ হতে হতে ভাবলো সে মানুষটা তাকে প্রতিবার মৃত্যুর মুখ থেকে বাঁচাতো, সে আজ নিজেই হাসপাতালের বেডে নিজের জীবন নিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। অনুর কাছে আজ এটা এক কঠিন ও নির্মম বাস্তবতা যে সূর্য আজ তাকে বাঁচাতে আসতে পারবে না। অনুর মনে হলো এটাই বুঝি তার শেষ সময়। আজই বুঝি শেষবারের মতো ওনার সূর্য ভাইকে মনে মনে এক পলক দেখা। বাস্তবে আর কোনোদিন হয়তো দেখা হবে না। ওনার মুখে আর কোনোদিন সেই চেনা ছোট পাখি বা আমার চাঁদ ডাকটা শোনা হবে না। অনু ব্যথার তীব্রতায় ছটফট করতে করতে তার চোখের কোণ দিয়ে অশ্রুর শেষ বিন্দুটা গড়িয়ে পড়ল। অনুর ভেতরের শ্বাসনালীটা যেন আটকে আসতে লাগলো। সে তীব্র যন্ত্রণায় আর কান্নায় চিৎকার করতে চাইলো, কিন্তু অনুর গলার স্বর ভেতরেই বুঝে গেল। অনুর চোখের কোণ দিয়ে নোনা জলের শেষ বিন্দুটা গড়িয়ে মেঝেতে মিশে গেল। ঠিক তখনই তার কানে দূর থেকে কুলসুম খালার বুক ফাটা ও আর্তনাদ ভরা চিৎকারটা আবছাভাবে ভেসে এলো। ও আল্লাহ গো, ছোট আম্মাই সিঁড়ি দিয়া পইরা গেছে, রক্তে পুরো মেঝে ভেসে গেল। কে কোথায় আছো, জলদি আও।
কুলসুম খালা সে আর্তনাদ অনুর কানে আর পুরোপুরি পৌঁছালো না। তার চোখের সামনে অবশিষ্ট আলোটুকু এক নিমেষেই নিভে গেল, আর সে এক গভীর নিস্পৃহ অন্ধকারের অতলে গহীনে হারিয়ে গেল। সবকিছু যেন এক নিস্তব্ধতায় বিলীন হয়ে গেল। হাসপাতালের করিডোরটা যেন এক জীবন্ত নরকুণ্ড। করিডোরের এক মাথায় লাল বাতি জ্বালিয়ে 121 ইমার্জেন্সি ওটি সচল, যেখানে ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনু। আর পাশের কেবিনে নিথর হয়ে শুয়ে আছে সূর্য। তার ডান হাতে স্যালাইনের সুই ফোটানো, পাশে রাখা হার্ট মনিটরে বিপিং শব্দটা এক অদ্ভুত ছন্দহীনতায় বাজছে। খানবাড়ির প্রতিটি সদস্য যেন এক একটি জীবন্ত লাশে পরিণত হয়েছে। রাফি আর রিদান করিডোরের মেঝেতে দুই হাঁটুর মাঝখানে মাথা গুজে ফুপিয়ে কাঁদছে। দাদু ভাই এক কোনায় চেয়ারে বসে কাঁপানো হাতে তাসবিহ গুনছেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। শেষ বয়সে এসে পরম আদরের নাতি নাতনিদের এমন মরণাপন্ন দশা দেখতে হবে তা তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। সুরাইয়া অনবরত ফুপিয়ে যাচ্ছেন। ছোট কাকিমণি আর ফুপি নিজেরাও কাঁদছেন, আর বড় যাও ভাবিকে শক্ত করে আগলে রেখেছেন। নিঝুমের কান্নাও যেন থামছেই না। ইস্তিয়াক তাকে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে তার মুখটা লুকিয়ে রেখেছে। বড় চাচু আর কাকায় চরম অস্থিরতায় করিডোরে পায়চারি করছেন। আর অরণ্য, বোন বলতে পাগল ছেলেটা, দেয়ালে পিঠ ঠেকিয়ে শূন্য চোখে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। তার শার্টে লেগে থাকা অনুর গায়ের রক্ত এতক্ষণে শুকিয়ে কালচে হয়ে গেছে। সারা জীবন যে বোন তার নিজের বুকের মাঝে আগলে রেখেছে, তাকে ওভাবে রক্তাক্ত আর নিথর অবস্থায় দেখে অরণ্যের মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। রক্তাক্ত অবস্থায় তুলে সে হসপিটালে ছুটে আসছিল। তখন তার উন্মাদনা দেখে ডাক্তার, নার্স সহ হসপিটালের সিকিউরিটিও তাকে সামলাতে হিমশিম খেয়েছিল। আজ তার সেই চঞ্চল বোনটা ভেতরে মৃত্যুর মুখোমুখি, আর সে বাইরে এক জ্যান্ত লাশ হয়ে দাঁড়িয়ে আছে। অনুকে অতীতে নেওয়ার আগে বারবার একটা কথাই সে বলেছে, অনু, একবার চোখ খোল। তুই না থাকলে আমি কাকে জ্বালাবো বল? তুই তো বলেছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না। আর তারপর অনুকে অতীতে নিয়ে গেল, যেন নিজের কলিজাটা কেটে কেউ যেন অতীতে ঢুকিয়ে দিয়েছে। অরণ্যের কেবলই মনে হচ্ছে কিছুক্ষণ পর মায়ের মতো এই বোনটাও যদি তাকে ফেলে চলে যায়, তবে সে কি নিয়ে বাঁচবে? সায়রা এক কোনায় দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে অরণ্যের এই জীবনমৃত রূপটার দিকে তাকিয়ে আছে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। আর একটু দূরে এক গভীর নিস্তব্ধতায় বুকে নিয়ে একা বসে আছেন রাশেদ খান। তিনি হয়তো আজ জীবনের পূর্বের সব হিসাব মেলাচ্ছেন। অনু যখন এই পৃথিবীতে এসেছিল, নিজের ভালোবাসার স্ত্রীকে হারিয়ে রাশেদ খান তীব্র ক্ষোভে সেই সদ্যজাত নিষ্পাপ মেয়ের জন্মের পরপরই তার মৃত্যুর কামনা করেছিলেন। আর আজ সেই প্রাণটাই আর একটা নতুন প্রাণকে জন্ম দিতে গিয়ে হুবহু একইভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। আজ তার মনে তীব্র ভয় যাচ্ছে। অতীতে সেই পঙ্কিল পাপিষ্ঠ প্রার্থনা যদি আজ সত্যি সত্যি খোদার দরবারে কবুল হয়ে যায়, এক চরম অনুশোচনা আর অপরাধ বোধ তাকে চারপাশ থেকে জ্যান্ত গ্রাস করে নিল। তিনি নিজের অবশ হয়ে যাওয়া শরীরটা কোনোভাবে টেনে তুলে হসপিটালের বাইরে সামনের মসজিদের দিকে পা বাড়ালেন। এতক্ষণ ধরে চোখের পানি সামলে রাখলেও মসজিদের সামনে দাঁড়াতেই রাশেদ খানের ভেতরের সব বাঁধ ভেঙে গেল। তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল এক পুরনো দৃশ্য। অনু তখন একদম ছোট, 7 কি 8 বছর বয়স। রাশেদ খান মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। অনুর এক ছুটে এসে তার সামনে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আব্বু, কাকাই তো রুকাইয়া আর নিঝুম আপার জন্য জিলাপি এনেছে। আমার জিলাপি কোথায় আব্বু? রাশেদ সেদিন মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু অপরাধ বোধে ভুগলেও পরক্ষণেই মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন। সে প্রতিবারই মসজিদে জিলাপি দিলেন নিজের সন্তানকে অবহেলা করে অন্যের সন্তানদের হাতে সবকিছু তুলে দিতেন। আর অনু, সে প্রতিবারই হাত বাড়িয়ে দিয়ে এমনটা করত। কিন্তু 9 বছর বয়সের পর থেকে অনু আর কখনো তার বাবার সামনে এসে জিলাপি চায়নি, আর কোনোদিন তাকে আব্বু বলেও ডাকেনি। অতীতের এই চাবুক রাশেদ খানের বুকে এসে সজোরে আঘাত করলো। তিনি ডুকরে কেঁদে উঠলেন, বুক চেপে ধরে আল্লাহ বলে ওই মসজিদের মেঝেতেই বসে পড়লেন। তারপর সোজা গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার দরবারে কান্নার পাহাড় বাঁধলেন। মাবুদ, আমাকে ক্ষমা করো। আমি এক অধম পাপিষ্ঠ বাবা। আমার সব ভুলের জন্য আজ আমি তোমার কাছে হাত পাচ্ছি। আমার গুনাহের শাস্তি আমার নিষ্পাপ মেয়েকে দিও না। আমার অনুকে আমার বুকে ফিরিয়ে দাও দয়াময়। একজন বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে বহন করার মতো ভারী বোঝা আমি বইতে পারবো না। আমাকে মাফ করো হে দয়াময়। ঘণ্টাখানেক আগে হসপিটালের এই করিডোরে অন্য এক
ভয়াবহ ও প্রলয়ঙ্কারী দৃশ্যের সাক্ষী হয়েছিল। সূর্য এক উন্মাদের মতো করিডোর দিয়ে ছুটে আসছিল। তার বাম হাতের কবজিতে হালকা ব্যান্ডেজ করা, শার্টের হাতা গোটানো, কপালে কিছুটা কালচে রক্তের দাগ লেগে শুকিয়ে আছে। সূর্যের কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি। অফিস থেকে ফেরার সময় মাঝ রাস্তায় একটা বেপরোয়া বাইক তার গাড়ির সাইডে সজোরে ধাক্কা মারে। গাড়ির কাঁচ ভেঙে তার হাতে সামান্য কেটে যায় আর স্টিয়ারিং এ ধাক্কা লেগে কপালে একটু চোট লাগে। শার্টে প্রচুর রক্ত লেগেছিল আর ফোনটা হাত থেকে পড়ে ওটা ডিসপ্লে পুরো চুরমার হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তার ভিড়ের মধ্যে এলাকার এক ছোট ভাই টাইপের ছেলে সূর্যের এই অবস্থা দেখে মারাত্মক প্যানিকড হয়ে পড়ে। সে সূর্যকে এমন রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বের করার সময় নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল। সে ভেবেছিল সূর্য বুঝি আর নেই। তাই সে হন্তদন্ত হয়ে অরণ্যকে ফোন করে এক উন্মাদের মতো চিৎকার করে উঠেছিল যাতে অরণ্য জলদি হসপিটালে আসে। অথচ সে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি তার এই একটা অতিরঞ্জিত ও ভুল তথ্যের ফোন কল খান বাড়িতে কেমন এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বইয়ে দেবে। সূর্য যখন অক্ষত অবস্থায় ওটির সামনে এসে দাঁড়ালো তখন অরণ্যকে সেখানে দেখতে পেল। সূর্য হিতাহিত জ্ঞান হারিয়ে অরণ্যের শার্টের কলারটা দুই হাত দিয়ে খামচে ধরে চিৎকার করে উঠেছিল। অরণ্য, অনু কোথায়? অনুর কি হয়েছে? তোদের ওর কাছে রেখে গেলাম আমি, আর তোর শার্টে তো রক্ত কেন? অরণ্য, কথা বলছিস না কেন ইডিয়েট? সূর্যের অমন উন্মাদের মতো চিৎকার শুনে দাদুভাই এগিয়ে এসে তার কাঁধে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। দাদু ভাই, শান্ত হও, শান্ত হও। ডাক্তাররা ভেতরে অপারেশন করছে। সূর্য এবার সুরাইয়া বেগমের দিকে ঘুরে গিয়ে ডুকরে কেঁদে উঠল। আম্মু, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাদের কাছে ওকে রেখে গিয়েছিলাম। জাস্ট একটা ঘন্টার জন্য গিয়েছিলাম আম্মু, 1 ঘন্টাই তো। আম্মু, তোমার মেয়ে কেন আমার নিঃশ্বাস কেরণের মতো এমন করছে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আম্মু, আমার বুকে পাথর চেপে বসেছে। ওদের বলো একবারের জন্য হলে ওর সাথে আমাকে দেখা করতে দিতে। ওকে ওকে কথা বলতে বলো, আমার সাথে একবার ওকে দেখা করতে বলো। ও একবার বলো গো, ঠিক আছে? আমার সুরাইয়া ডুকরে উঠলেন। যে মানুষটার জন্য আমি একসময় বাঁচতে চেয়েছিলাম, সে আজ নিজের অজান্তে আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিতে চাইছে আম্মু। সূর্য ওটির দরজার সাহায্যে নিজের এক হাত অরণ্যের কলার ধরে অন্য হাত দিয়ে আঘাত করতে করতে চিৎকার করে বলল, অনু, অনু, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। তুই তো আমাকে কথা দিয়েছিলি তুই লক্ষ্যে ওই পেছনে বসে থাকবি। তুমি কেন নিচে নামলে? কেন আমার কথা শুনলি না ছোট পাখি? ঠিক তখনই ভেতর থেকে একজন নার্স দরজা খুলে বের হয়ে চরম রাগান্বিত হয়ে বললেন, দেখুন, ওটির সামনে এভাবে পাগলামি করবেন না। সূর্য নার্সকে দেখে বাচ্চাদের মতো আকুল হয়ে বলল, আমার অনু ভেতরে, ওকে বলুন ও সূর্য ডাকছে, তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। একবার ওকে বলুন ও আমার কাছে চলে আসবে, একবার ডাকুন না প্লিজ। অরণ্য সূর্যকে টেনে ধরে কেঁদে বলে উঠল, ভাইয়া প্লিজ শান্ত হও। নার্স নিজের পেশাগত জীবনে এমন পাগলামি আর কখনো দেখেছেন বলে মনে হলো না, কিন্তু প্রফেশনাল খাতিরে তাকে কঠোর হতেই হলো। আপনার এমন চিৎকারে ভেতরে ডাক্তারদের অপারেশনে অসুবিধা হচ্ছে। ভেতরে মা আর বাচ্চা দুজনের জীবনই চরম ঝুঁকিতে আছে। দয়া করে শান্ত থাকুন। নার্সের মুখে মা আর বাচ্চার জীবনের ঝুঁকির কথা শোনা মাত্রই সূর্য যেন এক নিমেষে পাথরের মূর্তিতে পরিণত হলো। তার হাতের মুঠো থেকে অরণ্যের কলারটা ফসকে গেল। সে 2 পা পিছিয়ে গিয়ে ওটির লাল বাতিটার দিকে শূন্য চোখে তাকালো। প্রিয়তমাকে হারানোর এক তীব্র আশঙ্কায় সূর্যের চোখ দুটো উন্মাদের মতো হয়ে গেল। পরক্ষণে অতিরিক্ত মানসিক আঘাত আর ট্রমা সহ্য করতে না পেরে সে করিডোরের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ছেলের এমন অবস্থা দেখে সুরাইয়া বেগমও মেঝেতে ঢলে পড়লেন। সকলে মিলে ধরাধরি করে সূর্যকে পাশের কেবিনে নিয়ে গেল এবং কড়া সিডেকটিভ ইনজেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখলো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাজ যেন স্তব্ধ হয়ে আছে। প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা পর ওটির উপরের লাল বাতিটা নিভে গেল। ডাক্তার ক্লান্ত পায়ে বাইরে আসতে সকলের সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ডক্টর,
আমার বোন? আমার অনু ঠিক আছে তো? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের মাস্কটা নামালেন। তার চোখে মুখে চরম ক্লান্তির ছাপ। তিনি শান্ত গলায় বললেন, পেশেন্টের কন্ডিশন অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। সিঁড়ি থেকে পড়ার তীব্র আঘাতে তার জরায়ু থেকে গর্ভফুল পুরোপুরি আলগা হয়ে গিয়েছিল, যাকে আমরা মেডিকেল ভাষায় প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন বলি। এর ফলে বাচ্চার শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ প্রায় বন্ধ হয়ে আসছিল। তাই আমাদের আর 1 সেকেন্ডও সময় ছিল না, আমরা ইমার্জেন্সি সি সেকশন করতে বাধ্য হয়েছি। দাদু ভাই বুক কাঁপিয়ে জিজ্ঞেস করলেন, আমার দাদু ভাইয়ের বাচ্চাটা ও বেঁচে আছে তো বাবা? ডাক্তার মলিন হাসলেন। আল্লাহর অশেষ রহমত যে বাচ্চাটাকে আমরা জীবিত বের করতে পেরেছি। একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কিন্তু যেহেতু মাত্র 8 মাস মানে প্রিমেচিওর বেবি, আর তার উপর এত বড় ট্রমা গেছে, তাই বাচ্চার ফুসফুস এখনও পুরোপুরি ম্যাচিউরড না। সে নিজে থেকে শ্বাস নিতে পারছে না। আমরা তাকে জন্মের পরপরই NICU লাইফ সাপোর্টে রেখেছি। আগামী 72 ঘন্টা বাচ্চাটাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। অরণ্য দেয়ালে হাত দিয়ে নিজেকে সামলে নিয়েই বলল, আর অনুর জ্ঞান কখন ফিরবে? ডাক্তার অরণ্যের কাঁধে হাত রেখেই বললেন, মায়ের শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। সে হাইপোভোলেমিক শকে চলে গিয়েছিল। আমরা আমাদের চেষ্টা করছি, কিন্তু তার ভেতরে বাঁচার ইচ্ছেটা কেমন যেন কম। অতিরিক্ত মানসিক শকের কারণে সে এখনও গভীর অবচেতন অবস্থায় আছে। আমরা তাকে ICIUতে অবজারভেশনে রাখছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তার জ্ঞান না ফেরে, তবে আমাদের পক্ষে কিছু বলা কঠিন। জাস্ট প্রে টু অলমাইটি। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কেবিনের ভেতরের কড়া ওষুধের ঘোর কেটে যেতে সূর্য ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে ধোঁয়াতে সিলিং ফ্যানটা ঘুরতে দেখে তার মগজে একটা ঝটকায় কালকে সব দৃশ্য সজোরে ধাক্কা মারল। অনু! এক চিৎকারে সূর্য বিছানায় ধরফর করে উঠে বসলো। তার ডান হাতে স্যালাইনের পাইপটা টান লেগে খুলে গেল। সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়তে লাগলো, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। সূর্য এক উন্মাদের মতো খাট থেকে নেমে দরজার দিকে ছুটল। ঠিক তখন অরণ্যের কেবিনে ঢুকেছিল। সে সূর্যকে এভাবে দেখে শক্ত করে তার 2 বাহু চেপে ধরল। অরণ্য চেঁচিয়ে বলল, ভাইয়া শান্ত হও, তুমি নিজের শরীর আরো খারাপ করছো। সূর্য এক ঝটকায় অরণ্যকে সরিয়ে দিল। তার চোখ দুটো লাল, ঠোঁট দুটো কাঁপছে। তার মতো এক গম্ভীর শক্ত পুরুষ আজ এক শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। আমার অনু ঠিক আছে তো? ও চোখ মেরেছে? ও কি আমাকে ডাকছে? ছাড় অরণ্য, আমাকে অনুর কাছে যেতে দে। তুই সব জানিস, একবার মায়াকে হারিয়ে বেঁচেছিলাম, কিন্তু এবার যদি অনেকেও হারাই, খোদার কসম দ্বিতীয়বার আর বাঁচতে পারবো না। অরণ্য সূর্যের এই রূপ দেখে নিজের চোখের জল ধরে রাখতেই পারল না। সে সূর্যকে জড়িয়ে ধরে বলল, অনু ICUতে আছে ভাইয়া, ও বেঁচে আছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। তোমার একটা কন্যা সন্তান হয়েছে ভাইয়া, সে এখন ICUতে আছে। বাচ্চার কথা শুনে সূর্যের বুকটা এক অজানা যন্ত্রণায় মুচড়ে উঠল। তার আর এক মুহূর্ত তর্স হয়েছিল না। সে অরণ্যকে ঠেলে সরিয়ে করিডোরে ছুটে গেল। ICUর দরজার কাছ ওপাশ থেকে সে দেখল তার সেই চঞ্চল ছটফটে অনুটা অসংখ্য পাইপ, অক্সিজেন মাস্ক আর হার্ট মনিটরের তারে জড়িয়ে বিছানায় নিথর হয়ে শুয়ে আছে। তার ফর্সা মুখটা একদম ফ্যাকাশে রক্তহীন। সূর্য অনেক অনুরোধ করে মাত্র 5 মিনিটের জন্য ভেতরে ঢোকার অনুমতি পেল। সে ধীর পায়ে অনুর বিছানার পাশে গিয়ে বসলো। অনু সেই ছোট নরম হাতটা যা সবসময় সূর্যের কলার চেপে ধরে ঝগড়া করত, আজ সেটা একেবারে নিস্তেজ হিমশীতল। সূর্য অনুর সেই শীতল হাতটা নিজের 2 হাতের তালুর মাঝে নিল। নিজের গায়ের উষ্ণতা দিয়ে তার হাতটা গরম করার চেষ্টা করতে লাগলো। সূর্যের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়লো অনুর হাতের ওপর। সূর্য অনুর কানের কাছে মুখ নিয়ে ভাঙা রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলল, এই যে আমার ছোট পাখি, চোখটা খোলো না প্লিজ। দেখো, তোমার পটুশির বাপ তোমার বাসা বসে আছে। আই এম সরি অনু, আমি তোকে সারাক্ষণ আগলে রাখার কসম দিয়েছিলাম, অথচ আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কেন আমি তোকে একা রেখে গেলাম? তোর কি একটু দয়া হচ্ছে না? এই দেখ না, আমার বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে। তুই যদি এভাবে চোখ বন্ধ করে থাকিস, তবে এই সূর্য কার ভরসা বাঁচবে? আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়ে এভাবে মাঝ রাস্তায় জ্যান্ত করে ফেলিস না অনু।
সূর্য নিজের মাথাটা অনুর নিস্তেজ হাতের ওপর রাখলো। কান্নায় তার পুরো শরীর কাঁপছে। সে নিজেকে অপরাধী ভেবেই বলতে শুরু করলো, আমি জানি তুই আমার উপর বড্ড রেগে আছিস। আমি তোকে বকা দিয়েছিলাম, খেপাতাম। আর কখনো খেপাবো না অনু। আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। খোদার দোহাই লাগে, আমাকে এইভাবে শাস্তি দিস না। তুই ছাড়া এই সূর্য মরে যাবে রে। একবার চোখটা খোলো অনু, প্লিজ একবার চোখটা খোলো। আমাদের পঁচশি, আমাদের মেয়েটা তোর অপেক্ষা আছে। দেখ, ও একা ওই কাছের ঘরে লড়ছে, অথচ আমি ওর পাশে একবারও যাইনি। শুধু তোর জন্য এখানে বসে আছি। তুই না গেলে আমি কোন সাহসে যাব বল? আমার দিকে তাকাও না। কিন্তু অনুর কোনো সাড়া নেই। সূর্য নিজেকে আর সামলাতেই পারলো না। তার মনে হলো এই দুনিয়ার কোনো ডাক্তার বা ওষুধ তার অনুকে ফিরিয়ে আনতে পারবে না। একমাত্র যিনি জীবন দিয়েছেন তিনিই পারেন তাকে রক্ষা করতে। সূর্য কোনোভাবে নিজের ব্যথাময় শরীরটা তুলে একছুটে হসপিটালের পাশের মসজিদে গেল। সেখানে গিয়ে উঁচু করে তার কাপা শরীর নিয়ে জায়নামাজে দাঁড়ালো। সে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে কতক্ষণ কেঁদেছে তা জানা নেই। এক পর্যায়ে অতিরিক্ত মানসিক ও শারীরিক ধকল সহ্য করতে না পেরে সেজদার জায়গাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে আবারও অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করতে বাধ্য হলো। একদিন কেটে গেছে। আইসিইউর থমথমে কেবিন। সূর্য অনুর বিছানার পাশে একটা টুলে বসে আছে। একবার দূর থেকে নিজের মেয়েকে বুক ভরে দেখছে, তবে ছোঁয়ার ভাগ্য তার হয়নি। এই পুরো সময়টাতে তাকে পানি ছাড়া জোর করে কিছুই খাওয়ানো সম্ভব হয়নি। মানুষের কি এমন সময় গলা দিয়ে খাবার নামে, যেখানে তার স্ত্রী নিস্তেজ হয়ে শুয়ে আছে আর তার সদ্য জন্ম নেওয়া মেয়ে কাছের ওপাশে মৃত্যুর সাথে লড়ছে? সূর্যের চোখের নিচে কালচে কালি পড়ে গেছে, চুলে দাড়িতে এক উস্কো খুস্কো ভাব। অনুর সকালে একবার জ্ঞান ফিরেছিল, তবে পুরোপুরি ভাবে নয়। অ্যানেস্থেসিয়ার কারণে এক পলক চোখ মেলে সে আবারও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। বাড়ির সকলে এসে অনুকে ডেকেছে, দেখা করেছে, কিন্তু অনুর তেমন হুঁশ না থাকায় কোনো কথা হয়নি। শুধু সূর্য তখন আসেনি। রাগ হয়েছিল মেয়েটার উপর, কেন সে সিঁড়ি দিয়ে নামতে গেল। আবার পরক্ষণে বুকটা কষ্টে ফেটে আসছিল। কার উপর রাগ দেখাচ্ছে সে? এত কিছু সহ্য করে যে মেয়েটা তার জীবনে আবারও ফিরে এসেছে, তার জন্য কৃতজ্ঞতায় মন ভরে গেল। অনু এখন ঘুমাচ্ছে, তাই সূর্য কেবিনে ঢুকলো। অনুর একটা বরফ শীতল হাত নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে তার কপালে নিজের মাথা ঠেকিয়ে ফিসফিস করে কাঁদতে লাগলো। ঠিক তখন হার্ট মনিটরে বিপিং শব্দটা হঠাৎ একটু দ্রুত হতে শুরু করলো। অনুর হাতের আঙুলগুলো সূর্যের হাতের মুঠোয় খুব হালকা, অত্যন্ত ক্ষীণভাবে একটু নড়ে উঠল। সূর্যের বুকের ভেতর যেন হাজারটা বসন্ত একসাথে জেগে উঠল। সে স্তব্ধ হয়ে অনুর মুখের দিকে তাকালো। অনুর চোখের পাতা দুটো কাঁপছে, বড্ড ক্লান্তিতে, বড্ড যন্ত্রণায়। অনু ধীরে ধীরে তার ভারী চোখের পাতার দুটো মেলল। তার অর্ধ নিমিলিত চোখের সামনে চারপাশটা আলোটা প্রথমে ঝাপসা লাগলো, তারপর তার চেনা সেই মুখটা ভেসে উঠল। অনু অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে খুব ক্ষীণ, প্রায় শোনাই যায় না এমন দুর্বল কণ্ঠে ফিসফিস করে ডাকলো, সূর্যের চোখ দিয়ে আনন্দ আর স্বস্তির জল উপচে পড়লো। সে অনুর অবশ হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে কেঁদে ফেললো। অনু, আমি এখানে আছি, তোর পাশে আছি। হে দেখ, একদম জীবিত, সুস্থ অবস্থায়। অনু কাপা হাতে সূর্যকে ছুলো, যেন তার অস্তিত্বের সত্যতা যাচাই করলো। সূর্যকে অক্ষত দেখে এতক্ষণে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো। অনু তার শুকনো ঠোঁট দুটো সামান্য নাড়িয়ে অত্যন্ত আকুল চোখে চারপাশটা দেখার চেষ্টা করলো। তার হাতটা সোজা নিজের পেটের ওপর চলে গেল, কিন্তু সেখানে সেই চেনা ভারী অনুভূতিটা না পেয়ে অনুর চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে রইল। তার চোখ যেন নিঃশব্দে এক চরম আকুতিতে জানতে চাইছে, আমার ভেতরে সেই অস্তিত্বটা কোথায়? ও ভালো আছে তো? ও বেঁচে আছে তো? অনু সেই চোখের ভাষা বুঝতে সূর্যের এক সেকেন্ডও সময় লাগলো না। সূর্য অনুর কপালে একটা দীর্ঘ গভীর ও ভালোবাসার চুমু এঁকে দিয়ে তার গালটা জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, আমাদের পঁচিশে ভালো আছে ওরা, ও বেঁচে আছে। আমাদের একটা মায়াবী ছোট মেয়ে হয়েছে রে, একদম তোর মতো গোলগাল আর মায়াবী। অনু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সূর্যে তার চোখের পানি মুছে দিয়ে বলল, ও এখন একটু দুর্বল বলে ডাক্তার ওকে কাছের ঘরে রেখেছে। আমি ওকে এখন একবারে করে নিতে পারিনি। তুই একটু সুস্থ হ, আমি নিজে ওকে তোর কোলে এনে দেব। তুই শুধু আমাদের ছেড়ে কোথাও যাস না অনু, এই সূর্যকে আর কখনো একা ফেলে যাস না। সাদা কাচের ওপাশে ছোট একটা ইনকিউবেটর বক্স, তার ভেতর অসংখ্য সূক্ষ্ম পাইপ, স্যালাইনের চ্যানেল আর মনিটরের
তার গায়ে জড়িয়ে শুয়ে আছে ছোট এক নিষ্পাপ জীব। খানবাড়ির নতুন প্রজন্মের প্রথম সন্তান। সূর্য আর অনুর ভালোবাসার শ্রেষ্ঠ চিহ্ন তাদের সেই ছোট কন্যা সন্তান। জন্মের পর থেকেই এনআইসিউর এই কৃত্রিম ওম আর অক্সিজেনের খাঁচায় জীবনের প্রথম কঠিন লড়াইটা লড়ছে এসে। সূর্য কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে অপলক চোখে তাকিয়ে আছে ভেতরকার ওই ছোট্ট প্রাণটার দিকে। ঠিক তখনই অরণ্য ধীর পায়ে এসে সূর্যর কাঁধে হাত রাখল। তার নিজের চোখ দুটো ফোলা। গত কয়েকটা দিন এই পরিবারের ওপর দিয়ে যে ঝড় গেছে তা ভাবলেই গা শিউরে ওঠে। অরণ্য মৃদু গলায় বলল, ভাইয়া, অনুর কেবিন থেকে ডাকছে। বড়বা বললেন ও বারবার তোমাকে খুঁজছে। সূর্য একটা দীর্ঘশ্বাস ফেলে কাচের ওপর থেকে হাতটা সরিয়ে নিল। অরণ্যর দিকে তাকিয়ে মাথা নেড়ে শান্ত গলায় বলল, বউ, সন্তান আমার, অথচ ডক্টর আমার সাথে তাদের বিষয়ে কেন কথা বলছেন না? তাতে ডক্টর কি বললেন? বাচ্চার কন্ডিশন কি আগের চেয়ে একটু স্টেবল? অরণ্য মলিন হেসে বলল, ডক্টররা তোমার এই রূপ দেখে বড্ড ভয় পেয়েছে ভাইয়া, তাই সরাসরি তোমার সামনে এসে কথা বলার সাহস পাচ্ছে না। তবে আগে একটু ডক্টর এসে বললেন ইনফেকশনের ঝুঁকিটা নাকি অনেকটাই কেটে গেছে, আর বড়জোর 4 থেকে 5টা দিন ওকেই ইনকিউবেটেড অবজারভেশনে রাখতে হবে, তারপর ওকে আমাদের কোলে দিয়ে দেওয়া হবে। সূর্য মনে মনে আরো একবার স্রষ্টার দরবারে শুক্রিয়া জানালো। আইসিইউ থেকে অনুকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিনের ভেতরে সুরাইয়া, ফুপি, দিলারা আর দাদুভাই অনুর দুপাশে বসে আছেন। অনু বিছানায় অর্ধশোয়া অবস্থায় বালিশে পিঠ থেকে স্তব্ধ হয়ে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়েছিল। রাশেদ খান মেয়ের পাশে বসে গভীর মমতায় মাথায় হাত গোলাচ্ছেন। অনুর ফর্সা মুখটা এখনো অনেকটাই রক্তহীন আর ফ্যাকাশে। ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে আছে। পেটের সেই চেনা ভারী অনুভূতি আর পিচ্চি পাখিটার চঞ্চল লাথি না পেয়ে তার বুকটা বারবার এক তীব্র শূন্যতায় হাহাকার করে উঠছে। ডেথসের দুয়ার থেকে ফিরে এসে নিজের সন্তানকে একটা বার দেখার তীব্র আবেগ ও তৃষ্ণায় তার ভেতরটা ছটফট করছে। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে সূর্য ভেতরে ঢুকলো। সূর্যকে দেখা মাত্রই সকলে চুপ করে এক এক করে বের হয়ে গেলেন। রাশেদ খান মেয়ের মাথায় শেষবারের মতন হাত বুলিয়ে সূর্যের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোরা কথা বল, আমরা একটু বাইরের ডাক্তারের চেম্বার থেকে আসছি। তারা কেবিন থেকে বেরিয়ে যেতে কেবিন জুড়ে নীরবতা নেমে এলো। সূর্য ধীর পায়ে এগিয়ে গিয়ে বেডের পাশে বসলো। অনু এক দৃষ্টিতে সূর্যের এই উস্কো খুস্কো ক্লান্ত আর মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। সূর্য কোনো কথা না বলে অনু সেই বরফ শীতল টান হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে তুলে নিল। তারপর তার হাতের পাতায় নিজের ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। তার চোখের এক ফোঁটা পানি অনুর হাতের ওপর আছড়ে পড়ল। অনু নিজের শুকনো ঠোঁট দুটো সামান্য নাড়িয়ে অত্যন্ত দুর্বল ও অভিমানী কণ্ঠে ফিসফিস করে বলল, অসুস্থ কে? সূর্য চোখ তুলে তাকালো। তুই? তাই দেখে তো উল্টো মনে হচ্ছে। আপনি এত পাগলামো করেছিলেন কেন বলুন তো? কিছু না খেয়ে কি হাল করেছেন চেহারার। আপনাকে দেখলেই তো এখন আমার ভয় করছে। মনে হচ্ছে যেন কোথা থেকে কোনো এক বন মানুষ ধরে আনা হয়েছে। সূর্য মুচকি হেসে বলল। অনুর কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে ভাঙা গলায় বলল, যার জন্য আমার এই বেঁচে থাকা, সে যদি মরণ কামড়ের চোখ বন্ধ করে থাকে, তবে এই শরীর দিয়ে আমি কি করবো অনু? তুই জানিস না এই 3টি দিন আমি প্রতিটা সেকেন্ড কিভাবে জীবন্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। তোকে রক্তাক্ত অবস্থায় দেখার পর আমার ভেতর আমিটা ওখানে মরে গিয়েছিল রে। অনুর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে নিজের বাম হাতটা সূর্যের গালে ছোঁয়াতেই সূর্য তার হাতটা শক্ত করে চেপে ধরলো। অনু কেঁদে ফেলেই বলল, আমি বড্ড ভয় পেয়েছিলাম। ভাইয়ের ফোনে যখন শুনলাম আপনার বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চারপাশে সব অন্ধকার হয়ে গিয়েছিল। আমি শুধু আপনার কাছে ছুটে যেতে চেয়েছিলাম। আমাদের পুচুষের কথা আমার মনেই ছিল না। আমি ওটা পাজে একটা মাথায় না, নিজের বাচ্চাকে আমি নিজে কষ্টের মুখে ঠেলে দিলাম। সূর্য এক হাত দিয়ে অনুর ঠোঁটটা চেপে ধরল। তার চোখের পানি নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, একদম ওসব ফালতু কথা বলবি না। আমার দেখা এই পৃথিবীর শ্রেষ্ঠ মা তুই। আমার কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি। ওই রাস্তাঘাটে হুজুকে ছেলে ভয় পেয়ে অতিরিক্ত বলে ফেলেছিল, আর আমার ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, তাই বলে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু একটা মিথ্যা কথা যে আমাদের জীবনে এমন একটা ঝড় ডেকে আনবে
তা আমার দুঃস্বপ্নেও আসেনি। সূর্য গভীর শ্বাস নিল। যেদিন আমার শেষ নিঃশ্বাসটা বের হবে, সেদিনে যদি আল্লাহ আমাকে একটা ইচ্ছে করার সুযোগ দেন, আমি আবারও শুধু তোকে চাইব, কারণ এক জীবনে তোকে ভালোবেসে আমার মন ভরেনি অনু। অনু একটু চুপ করে তাকিয়ে রইল, তারপর খালি পেটের দিকে তাকালো। তার চোখ দুটো আবারও আকুল হয়ে উঠল। সে সূর্যের শার্টের হাতা দুর্বল হাতে টেনে ধরে বলল, আমাদের মেয়েটা, ও ভালো আছে তো? দেখতে কার মতো হয়েছে? আপনি দেখেছেন ওকে? ও আমায় ছাড়া কিভাবে আছে ওই কাচের ঘরে? সূর্য পকেট থেকে ফোন বের করে অরণ্যের তুলে আনা একটা ছবি দেখিয়ে বলল, দেখেছে, এ দেখ, একদম তোর মতো হয়েছে রে অনু। ওই যে আমি প্রায় রাতে বলতাম না, আমাদের মেয়েটা দেখতে একদম আমার ছোট পাখির মতো গোলগাল, মায়াবী আর আস্ত একটা বাজে হবে। আমার সেই যুক্তিটা একদম 100% মিলে গেছে। ও এখন ইনকিউবেটরে ঘুমিয়ে ঘুমিয়ে তোর মতোই হাত পা ছুড়ে ওখানকার ডাক্তারদের বাচাল বানিয়ে ছাড়ছে। অনু সূর্যের কথা শুনে কষ্টের মাঝেও চোখ বুজে খিলখিল করে হেসে ফেলল। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ কেটে গেল। আজ অনু আর তাদের ছোট মেয়ে একসাথে বাড়ি ফিরেছে। পুরো বাড়িকে একদম বিয়ে বাড়ির মতো করে জমকালো আলো আর ফুলে সাজানো হয়েছে। নিঝুম তার প্রেগনেন্ট শরীর নিয়েও সকাল সকাল এসে হাজির হয়েছে। রিদান আর রাফি বেলুন ফুলিয়ে পুরো ড্রয়িং রুমে ভরিয়ে ফেলেছে। অরণ্য আর সায়রা দরজার মুখে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, বোন আর তার সন্তানকে বরণ করার জন্য। তবে সেখানে বেশ বড় একটা বাধা আছে। এই নতুন সদস্যকে সে ভাইজি নাকি বোনজি বলে ডাকবে, এটা নিয়েও হসপিটালে বসে সকলে তাকে নিয়ে বেশ মজা উড়িয়েছে। কিন্তু এখন অরণ্যের মতলব অন্য কিছু। সে সায়রার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর বাঁকা চোখে তাকিয়ে চোখ মারছে। তা দেখে সায়রা রাগে ফুঁসছে, মনে মনে ভাবছে একে পেলে এ ছেলেকে আজ একটা চড়া থাপ্পড় মারবে সে। বয়সে বড় হয়ে সম্পর্কে যাই হোক না কেন, যদি এভাবে সবার সামনে ফ্লার্ট করে তবে সায়রা তাকে ছাড়বে না। গাড়ি এসে বাড়ির সামনে থামতেই সূর্য প্রথমে নিজে নামলো, তারপর পরম যত্নে নিজের 2 বাহুতে তুলে অনুকে কোলে তুলে নিল। অনুর কোলের মাঝে তখন এক সাদা রঙের নরম তোয়ালে জোড়ানো তাদের খান পরিবারের রাজকন্যা। অনু লজ্জায় সূর্যের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, এই যে পুটুসির বাপ বাড়ির সবাই সামনে দাঁড়িয়ে আছে, এখন তো অন্তত এই আদি খেতা বন্ধ করে নিচে নামায়। সবাই কি বলবে? সূর্য তার কথায় বিন্দু মাত্র কান না দিয়ে অনুকে আরো শক্ত করে বুকে চেপে ধরে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে বাঁকা হেসে বলল, কে কি বলবে? সবাই অলরেডি জেনে গেছে সূর্য বউপাকল ছেলে। তার উপর ডাক্তার তোকে 1 মাস সিঁড়ি ভাঙতে করা বারণ করেছেন। আর তাছাড়া তোকে এভাবে সারা জীবন নিজের এই বুকের ভেতর আগলে রাখাটাই তো আমার একমাত্র কাজ। মিসেস আবরার খান সূর্য। দরজার মুখে আসতেই অরণ্য আর সায়রা দুজনে ওপরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিল। রিদান আর রাফি পেছন থেকে চিৎকার করে উঠল, স্বাগতম। আমাদের পুটুসির বাপ আর পুটুসির মাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। সবার চিৎকার শুনে অনু নিজের কোলের বাচ্চার দিকে তাকিয়ে শব্দ করেই হেসে উঠল। আর সূর্য তার সেই হাসির দিকে তাকিয়ে নিজের ঠোঁটে এক পরম তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল। খানবাড়ির বিশাল ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িতে আজ এক মহা উৎসব। সূর্য আর অনু ছোট রাজকন্যার আকিকা অনুষ্ঠান। যদিও আকিকা 7 দিনের মধ্যে করতে হয়, কিন্তু এত সব হসপিটালের ঝামেলার জন্য তখন করা সম্ভব হয়নি। তাই আজ এই উৎসবের আয়োজন। প্রতিবেশী সহ সমস্ত মেহমানরা নতুন বাচ্চাকে দেখতে আসছে। তারা শুধু দেখছেই না, আসার পর থেকেই এক অদ্ভুত প্রচলিত খেলায় মেতেছে সবাই। মেলাচ্ছে যে মেয়ে দেখতে কার মতো হয়েছে। যারাই বাড়ি ঢুকছে সবার মুখে একই কথা, মেয়ে তো পুরো বাপের ছাঁচে গড়া। তাই অনু গত কিছুক্ষণ ধরে ড্রয়িং রুমের এক কোণে মুখ ফুলিয়ে বসে আছে। সূর্য তাকে মিথ্যা বলেছিল যে মেয়ে নাকি অনুর মতো হয়েছে। জন্মের আগে তো অনু নিজেই চাইতো মেয়ে যেন তার স্বামীর মতো হোক, কিন্তু এখন যখন সত্যি সত্যি সবাই বলছে মেয়ে পুরো বাপের মতো হয়েছে, তখন কেন যেন অনুর প্রচন্ড হিংসে হচ্ছে। নিজের পেটে এত মাস রেখে এত কষ্ট পেল সে, আর রূপ নিয়ে গেল সূর্য। ছাদে রাতের অনুষ্ঠানের জন্য লাইটিং আর ফুল দিয়ে সাজানো হচ্ছে। এক কোণায় দাঁড়িয়ে আছে অরণ্য আর সায়রা। অরণ্য বেশ গাম্ভীর্য নিয়ে সায়রার দিকে তাকিয়ে বলল, শুনুন সিনিয়র বিদেশিনী, সামনেই আমাদের বিয়ে। আমি কিন্তু ভাইয়ার মতো অত আদিক্ষেতা করতে পারবো না। সবার সামনে আপনাকে কোলে তুলে সিঁড়ি ভাঙা আমার পক্ষে পসিবল না। একদম ক্লিয়ার করে বলে দিলাম। সায়রা 2 হাত কোমরে দিয়ে চোখ রাঙিয়ে বলল,
সিরিয়াসলি? কত শখ! আপনাকে কে বলেছে কোলে তুলতে? নিজের শরীর দেখেছেন হুজুর? আপনাকে কোলে তুলতে বললে তো আপনি নির্ঘাত হসপিটালে ভর্তি হয়ে যাবেন। সূর্য ভাইয়া নাকের যোগ্য রোমান্টিকতাও যদি আপনার ভেতর থাকতো, আমি ধন্য হয়ে যেতাম। প্রপোজটাও তো আমাকে করতে হয়েছিল, নিজে তো মুখ লুকিয়ে চোরের মতো নজর লুকাতে। অরণ্য চোখ সরু করে বলল, আমার এই শরীর নিয়ে আমার শারীরিক শক্তিকে চ্যালেঞ্জ করছেন? বোকা বিদেশিনী। আর কি যেন বললেন, আমি নজর লুকাতাম? সায়রা মুখ বাঁকালো। অবশ্যই। সন্দেহ আছে নাকি কোনো? আনরোমান্টিক ভীতু ছেলে একটা। অরণ্য সায়রার এত কাছে এসে দাঁড়ালো যে সায়রার গায়ে চন্দন সুবাস তার নাকে এসে ধাক্কা দিল। অরণ্য বাঁকা হেসে কানের কাছে ফিসফিস করে বলল, আমি রোমান্টিক কিনা সেটা আপনি বিয়ের পর টের পাবেন সায়রা বেগম। তখন কিন্তু আমার এই হুজুরের হাত থেকে বাঁচার জন্য কেঁদে কুল পাবেন না। সায়রা লজ্জায় লাল হয়ে অরণ্যের বুকে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সায়রা বলল, অসভ্য একটা, বড়দের সাথে কথা বলতে জানে না। অরণ্য পেছন থেকে তার যাওয়ার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণের এক চিলতে গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে তুলল। এদিকে নিঝুম ড্রয়িং রুমের পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল। ইস্তিয়াক এসে তাকে পেছন থেকে একটু ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে ম্যাডাম, মুখ ফুলিয়ে আছেন কেন? এখানে আবার প্লিজ এটা বলবেন না যে অনুর বাচ্চা পেট থেকে বের হয়ে গেছে, আমারটাও এখনই বের করে দিন। নিঝুম দাঁত কিরমির করে ইস্তিয়াকের দিকে তাকালো। পাশ থেকে রিদান এসে ফোড়ন কেটে বলল, বলতেও পারে ইশতিহাক ভাই, আপনার বউয়ের মাথার তার পুরো কাটা। অনু আপু আর এই নিঝুম আপু, এই দুই পিস মিলে একদম আমাদের জীবনটা জ্বালিয়ে ছাড়খাড় করে দিলিল। ভেবেছিলাম এদের বিয়ে হলে বেঁচে যাব, কিন্তু কপাল, একজন তো বাড়িতেই রয়ে গেল, আর একজন তো গিয়েও গেল না। রিদান অনেক আফসোস করে বলল। নিঝুম চিৎকার করে উঠল, রিদানের বাচ্চা, দাঁড়া তুই, তোর চুল আমি টেনে ছেড়ে ফেলবো। রিদান হেসে এক দৌড়ে পালালো। রিদান বলল, মেন্টাল খেপেছে। দুলা ভাই, আপনি আপনার বউকে ধরুন, আমি পালানোর আগে ওকে ছাড়বে না। নিঝুম তাকে তাড়া করতে গেলেই ইস্তিয়াক নিঝুমকে পেছন থেকে শক্ত করে জাপটে ধরল। আরে বোকা মেয়ে, করো কি? অনুর মতো কাণ্ড ঘটাতে চাও নাকি পাগল বউ? চুপ করে দাঁড়িয়ে থাকো, এই অবস্থায় এত লাফালাফি না। ভেতরের রুমে বিছানায় আধা শোয়া হয়ে বাচ্চাটাকে ব্রেস্ট ফিড করাচ্ছে অনু। তার গায়ের ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে এখন মাতৃত্বের এক অপূর্ব লাবণ্য ঠিকরে বেরোচ্ছে। তার পরনে একটা মেরুন রঙের কাতান শাড়ি, চুলগুলো সুন্দর করে খোপা করা, আর তার কোলের মাঝে শুয়ে আছে এক টুকরো চাঁদের কণা, যার গোলগাল মায়াবী মুখ আর ডাগর ডাগর চোখ দুটো যেন অবিকল অনুর মতো। এটা বাড়ির অন্য কেউ না বললেও সূর্য জোর দিয়ে বলছে, তাই অনু এটা মনে প্রাণে বিশ্বাস করে শান্ত হয়েছে। সূর্য নামাজ পড়ে মসজিদ থেকে ফিরেছে। গায়ে কালো রঙের জমকালো একটা সিল্কের পাঞ্জাবি জড়িয়ে সে ধীর পায়ে রুমে ঢুকলো। সূর্য দরজার কাছে দাঁড়িয়ে মুগ্ধ চোখে অনুর দিকে তাকিয়ে রইল। সামনে দৃশ্যটা যেন তার জীবনের সবচেয়ে সুন্দর আর মোহময়ী দৃশ্য, যেখানে একজন মা পরম মমতায় তার সন্তানকে নিজের বুকের সুধা পান করাচ্ছে। অনু মেয়ের কপালে গালে কিছুক্ষণ পরপর আলতো করে চুমু খাচ্ছে। সূর্য থমকে গেল। এটা তার সেই অনু, সেই ছোট মেয়েটা যে সারাক্ষণ একটা ফ্রক পরে দুটো ছুটি বেঁধে সারা বাড়ি ছুটে বেড়াতো। তাকে দেখে লুকাতো, আবার সামনে এসে দাঁড়িয়ে আবদার করতো। তারপর এই ছোট মেয়েটাই একটা সময় এসে তার বুকে কাঁপন তুলল। আর এখন এই মাতৃত্বের রূপ নিয়ে তার হৃদয়ে আবারও এক প্রলয়ঙ্করী ঝড় তুলছে। তা কি এই মেয়েটা জানে এটাই তার অনু, তার অর্ধাঙ্গিনী, তার সন্তানের মা? মায়াবী দৃশ্যের দিকে চেয়ে সূর্যের ঠোঁটের কোণ ঘেঁষে আনমনেই এক গভীর হুক লাইন বের হয়ে এলো। কি আবেশ তরে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তোলে, জেগে ওঠে ঘুমনো আশা। অনু সূর্যকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা লজ্জাই পেল। সে মেয়ে আর নিজের গায়ের আঁচলটা একটু ভালো করে টেনে নিজেকে আবৃত করে নিল সূর্যের এমন তীক্ষ্ণ আর নিঃস্বার্থ নজর দেখে। অনু জিজ্ঞেস করলো, কি চাই আপনার? ওভাবে কেন তাকিয়ে আছেন? সূর্য অনুকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসলো। তারপর ধীর পায়ে এগিয়ে এসে অনুর একদম কাছে বিছানায় বসলো। নিজের সন্তানকে ঝুঁকে চুমু দিয়ে বাঁকা হেসে বলল, এমনভাবে
ভাব করছিস যেন তোর কিছু দেখেনি? তোর সব তো ছোটবেলায় দেখা, সারাদিন অনু সাথে সাথে রেগে গিয়ে বলল, চুপ করুন, বারবার একই কথা। আপনাকে উত্তর দেখেছি আমি, ছবি আছে, বড় মা দেখিয়েছে আমায়। আসছে আমার ছোটবেলা নিয়ে কথা বলতে। সূর্য হাসতে হাসতে বলল। শুধু ছোটবেলা কেন, এই তো মাসখানেক আগেও তোর। অনু দ্রুত সূর্যের মুখ চেপে ধরে বলল, আল্লাহ, একটু চুপ করুন, মেয়ের বাপ হয়ে গেছেন, লাগাম টানা শিখবেন কবে আপনি? সূর্য মুচকি হেসে অনুর হাতটা সরিয়ে দিল। তারপর অনুর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজকে আমার বউটাকে বড্ড বেশি মায়াবী লাগছে রে, একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে। অনু দুই হাত দিয়ে সূর্যের চওড়া বুকটা ঠেলে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করে বড় বড় করে চোখ বলল, এই যে পুটুসির বাপ, সবাইকে চারিদিকে সবাই আছে, লজ্জা শরম কি ধুয়ে খেয়েছেন আপনি? আর তাছাড়াও আপনার মেয়ে কিন্তু বড় বড় চোখ করে তাকিয়ে আছে, দেখছে সবটা। সূর্য অনুর কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে অনুর গালটায় আলতো করে দাঁত দিয়ে একটা কামড় বসিয়ে দিল। অনু ব্যথায় চোখ কুচকে ফেলতেই সূর্য বলল, দেখুক, নিজের বাপের রোমান্স দেখেই তো বড় হবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো এবং খানবাড়ির সকলে রুমে এসে ঢুকলো। অরণ্য বাইরে থেকে চেঁচিয়ে বলল, রোম্যান্স বন্ধ করুন ভাবি ভাইয়া আর বন্ধুরা ভাই, এবার জলদি আপনাদের পুচকুটার নাম ঠিক করুন। নাম না হলে আকিকা দেব কিভাবে? দাদু, আপনি আগে বলুন আপনার পছন্দের নাম কি? দাদু ভাই তার তসবিটা পাঞ্জাবির পকেটে রেখে হেসে বললেন, খান বাড়ির প্রথম নাতনি, আমি ওর নাম রাখলাম আনাম সুলতানা। নিঝুম সাথে সাথে নাক সিটকে বলল, তোর দাদু, ওটা বড্ড ওল্ড মডেলের নাম হয়ে গেল, একদম জমিদারি আমলের নাম। আমার পছন্দ অ্যাঞ্জেলিকা খান, একদম মডার্ন আর ইন্টারন্যাশনাল। অরণ্য নিঝুমের মাথায় একটা হালকা গাঁটটা মেরে বলল, ইস্তিয়াক ভাই, এই বলদটাকে সাথে করে আপনি কেন নিয়ে এসেছেন? এটা একটা আস্ত বলদ, এটা কি ফরেনারদের বাড়ি নাকি? অনু ভাইয়া, তোমরা বলো, থোপাদের কি পছন্দ? অনু তার মেয়ের নরম গালে আঙুল ছুঁয়ে হেসে বলল, আমার পছন্দ অদ্রিতা। কেমন, সুন্দর না? সূর্য সাথে সাথে বলল, নামটা সুন্দর অনু, তবে আমার মেয়ের নাম এমন হওয়া উচিত যা দিয়ে তার এই পৃথিবীতে আসার কঠিন জার্নিটা প্রকাশ পায়। তার মা তাকে বুকে নিয়ে যে মরণ যে লড়াইটা লড়েছে, সে চরম সত্যটা বড় হয়ে সে যেন বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারে। ও যেন বলতে পারে, আমি আমার বাবা মায়ের জীবনের সেই পবিত্র আলোর ছাটা যা তাদের জীবনের সমস্ত অন্ধকার এক পলকে ধুয়ে দিয়েছে। সবাই একসাথে উৎসুক হয়ে বলে উঠল। সূর্য অনুর কোল থেকে ছোট মেয়েটাকে পরম মমতায় নিজের দুই চওড়া হাতের ওপর আলতো করে তুলে ধরল। বাচ্চাটা তার বাপের চেনা ওম আর স্পর্শ পেয়ে চুচু শব্দ করে হাত পা নেড়ে হেসে উঠল এবং তার ছোট হাত বাড়িয়ে সূর্যের পাঞ্জাবির বোতামটা ধরার চেষ্টা করতে লাগলো। সূর্য বাচ্চার কপালে গভীর এক চুমু দিয়ে গম্ভীর অথচ পরম তৃপ্তি কণ্ঠে বলল, আজ থেকে আমার আর অনুর ভালোবাসার এই পবিত্র চিহ্নের নাম শেহরিন খান অরা, যার অর্থ হলো এক মিষ্টি ও মায়াবী রাজকন্যা, যে নিজের ভেতর এক পবিত্র আলোর ছটা দিয়ে জীবনের সব অন্ধকার দূর করে দেয়। নামটা শোনা মাত্রই পুরো ঘরে করতালির রোল পড়ে গেল। অনু মুগ্ধ চোখে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। সূর্য আর অনুর নামের আদ্যক্ষর আর শেষাংশ মিলিয়ে তৈরি এই নামটা যেন সত্যি এক স্বর্গীয় অনুভূতি এনে দিল। সবাই নাম পেয়ে মহা খুশিতে হইচই করতে করতে নিচে নেমে গেল সবাইকে এই খুশির খবরটা জানাতে। সবার যাওয়ার দিকে তাকিয়ে অনু সূর্যের কাঁধে নিজের মাথাটা সঁপে দিল এবং তার হাতটা শক্ত করে ধরল। কিন্তু রোমান্টিক পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হতে দিল না অনু নিজেই। সে সূর্যের পাঞ্জাবির হাতাটা টেনে ধরে মুখ বাঁকিয়ে বলল, তা পুটুসির বাপ, নাম তো বেশ দিলেন, কিন্তু হসপিটালের কেবিনে বসে যে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিলে মেয়ে নাকি অবিকল আমার মতো হয়েছে, এখন তো দেখছি পুরো বাড়ি শুদ্ধ মানুষ ঠিকই বলেছে, মেয়ে তো দেখতে একেবারে আপনার ওই রাক্ষসের চেহারার মতো হয়েছে, আমার নাক চোখ কিচ্ছু পায়নি। সূর্য কপাল কুঁচকে বলল, আমার চেহারা রাক্ষসে? তাহলে সেই রাক্ষসীর বুকে বছর ধরে কোন পেতনিটা বাসা বেঁধে আছে শোনে? আর মেয়ে আমার মতো সুন্দর হয়েছে, এতে তোরও তো চলছে গেল মিসেস অনু। হোয়াট? আমি পেতনি আর তুমি সুন্দর? অনু চোখ বড় বড় করে বলল, তোমার এই ট্রিম করা দাড়ি আর সেট করা চুল দেখে নিজেকে হিরো ভেবো না সূর্য ভাই। আমি যদি ওই সিঁড়ি থেকে না পড়তাম তবে
এই রূপের দেমাগ আমি 1 মিনিটেই ধুলোবালি করে দিতাম। অনুর মুখে আগের মতো তুমি ডাকটা শুনে সূর্য মনে মনে খুশি হলেও শেষমেশ ভাইয়া ডাকে তার সব খুশি হাওয়া হয়ে গেল। সূর্য চোখ রাঙিয়ে বলল, আবার ভাইয়া বললি? তোকে কতবার বারণ করেছে আমাকে ভাইয়া ডাকবি না? এখন তুই আমার এক সন্তানের মা, তাও তোর এই স্বভাব গেল না? আমি তো বলবোই, সারা জীবন ভাইয়াই ডেকে এসেছি, হুট করে অন্য কিছু ডাকতে যাব কেন? সূর্য আর কোনো কথার সুযোগ না দিয়ে আচমকা অনুকে সজোরে বিছানায় চিৎ করে শুইয়ে দিল এবং নিজের ভারী শরীরটা অনুর ওপর সঁপে দিয়ে তাকে নিজের বাহু টেনে নিল। অনু অমন আকস্মিক ধাক্কায় নিজের দম আটকে যাওয়ার ভান করে চিৎকার করে তাকে বকতে লাগলো। ছাড়ুন সূর্য ভাই, আপনার এই অসুরের মতো গায়ের জোরে আমি তো একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছি, ছাড়ুন বলছি। সূর্য অনুর কানের লতিতে নিজের দাঁত দিয়ে হালকা একটু কামড় বসিয়ে দিয়ে নেশাক্ত গলায় ফিসফিস করে বলল, তুই আমার ভাইয়া বলি আমাকে? আমার বাচ্চার সামনে তুই আমাকে ভাইয়া ডাকিস, লজ্জা করো না তোর? মুখ থেকে এই ডাক আজ আমি কামড়ে তুলে নেব। অনু দেখলো এবার সূর্য সত্যিই ছাড়বে না। তার চোখ দুটো নেশায় বুঁদ হয়ে আছে। সে ভয় আর লজ্জায় লাল হয়ে সূর্যের বুকে নিজের মুখটা লুকিয়ে একেবারে মিনমিনিয়েই বলল, ভুল হয়ে গেছে, আর ডাকবো না, এবার তো ছেড়ে দিন। সূর্য অনুর মুখের দিকে তাকিয়ে একটা গম্ভীর ধমক দিয়ে বলল, আর একটা বারও যদি মুখে ভাই শব্দটা এনেছিস তবে কোথায় কোথায় কামড় দেবো নিজেও জানি না, আর ছাড়ানোর জন্য কেঁদেও কুল পাবি না। অনু লজ্জায় লাল ও নীল হয়ে সূর্যের লোমশ বুকে নিজের পুরো মুখটা লুকিয়ে ফেললো। ফিসফিস করে বলল, আপনি অনেক খারাপ, তোর জন্য। ভালোবাসি আপনাকে। আমার চেয়ে কম? অনু মুচকি হেসে সূর্যের গালে ঠোঁট ডুবিয়ে বলল, স্বীকার করলাম। সূর্য কিছুক্ষণ চুপ করে অনুর মুখের দিকে চেয়ে রইল। অনু তা দেখে সূর্যের গালে নিজের হাতটা রাখলো। সূর্য রুদ্ধ কণ্ঠে বলল, এবার যা হয়েছে হয়েছে অনু, আর একটা বারও যদি এমন দিন আসে তবে তুই আর এই সূর্যকে জীবিত পাবি না। আমার শরীর থেকে প্রাণটা বের হয়ে যাবে। তোকে এইভাবে রক্তাক্ত দেখার চেয়ে আমার নিজে মরে যাওয়া অনেক ভালো ছিল। খোদার কসম, তোকে হারানোর ভয় সহ্য করার মতো সাহস আর শক্তি এই সূর্যের আর বিন্দু মাত্রও নেই। সূর্যের চোখ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনু, মানুষটাকে জীবনে একবারই সত্যিকারের ভালোবাসে। আমার মনে হয় আমি তোকে একবারও ভালোবাসিনি। আমি প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে নতুন করে ভালোবেসেছি। তাই আজও তোর দিকে তাকালে মনে হয় তোকে ভালোবাসার শুরুটা হলো মাত্র, শেষটা নয়। সূর্যের এমন কথা আর চোখের পানি দেখে অনুর বুক কেঁপে উঠল। সে সূর্যের চোখের পানি নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে ফিসফিস করে বলল, আমি আর কখনো আপনার কথা অমান্য করবো না, কখনো না। এবারকার মতো আপনার এই ছোট পাখিকে মাফ করে দিন। সূর্য অনুর গায়ের ওপর ঝুঁকে আছে। পাশে তাদের ছোট মেয়ে ওরা হাত পা ছোটাছুটি করছে, মুখে হাত দিয়ে চোষার চেষ্টা করছে আর মিষ্টি মিষ্টি শব্দ করছে। সূর্য মেয়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসলো। তারপর নিজের কপালটা অনুর কপালে ঠেকিয়ে বলল, আজকে থেকে আকাশের চাঁদটা আমাকে ভীষণ হিংসা করছে। অনু ভ্রুকুচকে তাকালো। কেন? সূর্য বলল, কারণ ওই আকাশের বুকে তো মাত্র একটা চাঁদ আলো দিচ্ছে, আর এই সূর্যের জীবনে একসাথে আলো দিচ্ছে দুটো চাঁদ। অনু হেসে সূর্যের বুকে হাত রাখলো। সূর্য অনুর চোখের দিকে তাকিয়েই বলল, ভালোবাসি আমার দুটো চাঁদকে। কখন থেকে এই হৃদয়ের গহীনে কবে থেকে তুই নিজের জন্য জায়গা করে নিয়েছিস আমি নিজেও জানি না। তবে আজ একটুক বুঝতে পারছি, আমি যখন থেকে নিজেকে চিনতে শিখেছি আর অনেক আগে থেকে আমার হৃদয়ের গহীনে ছিঁড়ে তুই আর তোর রাজত্ব। অনু চোখ বন্ধ করে সুখের সাগরে ভাসতে ভাসতেই বলল, আমিও নিজের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে সূর্য ভাই। আবার? অনু জিভ কেটেই বলল, সরি সরি, ভুল হয়ে গেছে পুটুসির বাপ। সূর্য বাচ্চার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলছি, খুলে যে একদম সাহস নেই, নইলে শাস্তি হিসেবে তোকে শীঘ্র আর একটা আন্ডা ধরে দিতাম বাচ্চা ফোটানোর জন্য। অনু লজ্জায় সূর্যের বুকে একটা কিল মারল। অনু শব্দ করেই বলল, অসভ্য লোক। সূর্য শব্দ করে হেসে অনু আর তাদের ছোট অরাকে নিজের দুই বাহুর মাঝে আরো শক্ত করে আগলে নিল। তারপর চোখ বন্ধ করে এক তৃপ্তির হাসি হেসে ফিসফিস করে বলল, আজ বুঝলাম একটা মানুষের পৃথিবী খুব বড় কিছু নয়। আমার পুরো পৃথিবীটা তো এই দুই বাহুর মাঝে ধরা আছে। আমার বেঁচে থাকার কারণ আমার সমস্ত শান্তি,
আমার প্রতিটা দোয়ার সবচেয়ে সুন্দর উত্তর। আমার এই দুটো চাঁদ আজীবনের সূর্য নামক আকাশের বুকে জড়িয়ে থেকে তারপরে জীবনটাকে ভালোবাসার আলোয় আলোকিত করে রাখবে।